আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডিজিটাল লিটারেসি সেশনের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে ডিজিটাল লিটারেসি জিনিসটা কি সেটা সম্পর্কে জানছিলাম, এবং আমাদের মডার্ন ওয়ার্ল্ডে এখন আমরা মানে কম্পিউটার বা আইটি রিলেটেড জিনিসপত্র ছাড়া একদম চলতেই পারি না। ফলে আমাদের একটা ওভারভিউ জানা দরকার, এবং আপনারা যেহেতু নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন, এখানে অনেক ধরনের ডিজিটাল বা টেকনোলজিক্যাল অ্যাক্টিভিটিতে আপনাদের থাকতে হবে বা টুলস ইউজ করতে হবে, টেকনোলজি সম্পর্কে জানতে হবে, যেগুলো আমরা 4 বছর ব্যাপী জিনিস পড়বো। কিন্তু সেই 4 বছরের জিনিস পড়ার আগে আপনাদেরকে কিছুটা আইডিয়া নিয়ে যেতে হবে, যে আপনারা যেন অ্যাটলিস্ট ইনস্ট্যান্ট কোনো কমিউনিকেশন বা টেকনোলজিক্যাল কোনো যদি ইউসেজ হয়, তাহলে সেটা যেন খুব ইজিলি করতে পারেন। আচ্ছা। তো আজকে আমাদের সেশনটা হবে হচ্ছে আম, দুইটা ডিজিটাল ডিভাইস এর পরিচিতি। এখানে আমরা মূলত কম্পিউটার এর বিভিন্ন জিনিসপত্র এবং আইটি টেকনোলজিক্যাল বিভিন্ন ধরনের অ্যাসপেক্টস, এবং এটার যে পেরিফেরাল বা হচ্ছে নেটওয়ার্কিং সফটওয়্যার হার্ডওয়্যার রিলেটেড যে সকল টার্মস আছে সেগুলো আহ, দেখবো কিছুটা বইয়ের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে, এবং সেগুলো সম্পর্কে আইডিয়া নেব। তো আমি একটা বই ইউজ করবো এখানে, সেই বইটা হচ্ছে ডিসকভারিং কম্পিউটার সায়েন্স। এইটা মূলত একটা রেফারেন্স অথবা টেক্সট যেটাই বলতে পারেন বই। এখানে খুব সুন্দরভাবে মডার্ন ওয়ার্ল্ডের যে সকল ডিজিটাল টেকনোলজি গুলো আছে সেগুলো সম্পর্কে আইডিয়া দেয়। তো আমি আর বেশি কথা না বাড়াই, আমরা একদম শুরু করি যে কিভাবে কম্পিউটার জিনিসটা চিনবো। অ্যাকচুয়ালি কম্পিউটার ওইরকম থিওরিটিক্যালি আমরা দেখবো না, আমরা দেখবো হচ্ছে বর্তমান যুগে আমরা কি কি ইউজ করি সেটা। যেমন বিভিন্ন ধরনের টার্মস আমরা হয়তো বা দেখতে পাই, যে ইমেল, মেসেজিং বা ওয়্যারলেস কানেকশন, ইন্টারনেট, ওয়েদার, চ্যাট, ম্যাপস, ফটো, শপিং, গেমস, সবগুলির সাথে কিন্তু কোনো না কোনো ভাবে আপনি আপনার কম্পিউটার বা মোবাইলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন এই যে কম্পিউটারগুলো আমরা ইউজ করতেছি, এই কম্পিউটারটা আসলে কি? মূলত এটা কম্পিউট করার যন্ত্র, যেটা মধ্যে কিছু ইনপুট দেন, কিছু প্রসেসিং হয়, কিছু আউটপুট। তো জিনিসটা অনেকটা দেখতে এরকম, যে আপনি একটা কম্পিউটার, সেখানে কিছু স্ক্রিন দেখতে পান, আহ, একটা কিবোর্ডের মাধ্যমে কিছু ডেটা এন্ট্রি দেন, আর ভিতরে একটা প্রসেসিং পার্ট থাকে, যেখানে কিছু ক্যালকুলেশন হয়ে রেজাল্টটা দেখে। এই কম্পিউটার জিনিসটা অনেক ভাগে বিভক্ত, মানে কম্পিউটার ওয়ার্ডটা যতটা নর্মাল, এটার যে ক্যাটাগরি সেগুলো অনেকগুলো সাবপার্টে কনভার্টেড। এর মধ্যে একটা হচ্ছে আপনি নর্মালি আমরা যেটা বলি কম্পিউটার বা ডেস্কটপ পিসি, যেটা আমরা রেগুলার ইউজ করি। এক ধরনের কম্পিউটার আছে, সেটাকে আমরা বলি ল্যাপটপ। ল্যাপটপ মানে হচ্ছে যেটা আপনি ল্যাপের উপর রাখেন, তার কোলের উপর রেখে আপনি কাজ করেন। ল্যাপটপ এটাকে আমরা মোবাইল টাইপস অফ কম্পিউটার বলতে পারি, যেখানে পোর্টেবল, যেখানে একটা হিঞ্জ থাকে, মানে মাঝখানে একটা ভাগ থাকে, যেটা আপনি আহ, হয়তো ভাঁজ করে নিয়ে যেতে পারেন। এক ধরনের কম্পিউটার রিসেন্টলি বের হয়েছে, সেটা আমরা জানি, যেটার নাম হচ্ছে ট্যাবলেট। ট্যাবলেট এই কারণে বলা হয় যেটা খুব থিন এবং লাইট ওয়েট ভার্সন, এবং এখানে মূলত টাচ স্ক্রিনের মাধ্যমে আপনার এখানে ইনপুট সিস্টেমটা আরো কমে আসে। আগে যেমন ইনপুট সিস্টেম ছিল হচ্ছে কিবোর্ড, এখানে তেমন কিবোর্ড নাই ফিজিক্যাল। তো ল্যাপটপে চাইতে ছোট ট্যাবলেট, যেটা ব্যাটারি পাওয়ারে থাকে বিষয়টা। তো এই জিনিসগুলো হচ্ছে মূলত কয়েকটা কম্পিউটারের পার্ট। এছাড়া আরো অনেক ধরনের কম্পিউটার আছে, যেমন আমরা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে ডেস্কটপ বা অল ইন ওয়ান্স। ডেস্কটপ বলতে যেটা বোঝায় যে আপনি যে মনিটরটা কিনছেন, সেই মনিটরটা, কিবোর্ড, মাউস, এরকম স্পিকার থাকতে পারে, ওগুলো আলাদা পেরিফেরাল। বাট এই যে যে দুইটা জিনিস দেখতেছি আমরা, যে মূলত ডিসপ্লে এবং এই যে পাশে যে বক্সটা, এটাকে বলা হয় টাওয়ার। এই টাওয়ারটার মধ্যে মূলত বিভিন্ন ধরনের কম্পিউটারের পেরিফেরাল বা হচ্ছে মাদারবোর্ড যেটাকে বলে, র্যাম, প্রসেসর, এগুলোকে ইন্টিগ্রেট করা থাকে। এটা আমরা বাংলাদেশের ভাষায় কেস বলি, কেজিং, পিসি কেস, যেটা একটা বক্সের মতো থাকে। এই বক্সের মধ্যে আপনি বিভিন্ন ধরনের ছোট ছোট যন্ত্রপাতি গুলো অ্যাটাচ করে রাখেন। আর আরেকটা কম্পিউটার আছে, সেটাকে বলা হয় অল ইন ওয়ান্স। অল ইন ওয়ান্স, এটাতে কোনো টাওয়ার থাকে না, এই যে যে ডান পাশের বক্সটা সেটা থাকবে না,
এটা সাধারণত ম্যাক পিসি গুলিতে হয়, এখন বর্তমানে বিভিন্ন স্মার্ট টিভিতে এটা হয়। এটাতে পুরো মনিটরের পিছনেই আপনার পুরো সিস্টেমটাকে ইন্টিগ্রেট করা থাকে, সেখানে মাদারবোর্ড, হার্ড ডিস্ক, পাওয়ার সাপ্লাই সবকিছু একসাথেই থাকে, এটাকে অল ইন ওয়ান বলা হয়। তো অ্যাকচুয়ালি ডেস্কটপ বা ল্যাপটপ এই ধরনের জিনিসগুলো কোনটা ভালো কোনটা খারাপ এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, বাট অনেকে যেটা করেন আমরা যে হয়তো ল্যাপটপ কিনে ফেলি শুরুর দিকে কিছু টুকিটাকি কাজ করার জন্য, ইটস পোর্টেবল, ইজি টু ইউজ। কিন্তু ল্যাপটপের মূল প্রবলেমটা হচ্ছে এটা ব্যাটারি লাইফের একটা বিষয় আছে, এবং এটা প্রসেসিং পাওয়ারটা নিয়ে একটু মানুষের একটু সমস্যা হয়। তাছাড়া এটা বাইরে নিয়ে গেলে চুরি হওয়ার একটা ঝামেলা থাকে, এবং এটা পোর্টেবল বলে এটা সহজে চুরি হয়ে যায়। এবং ল্যাপটপ হচ্ছে খুব ভঙ্গুর টাইপের, আপনি যদি কোনোটা বেশি জোরে চাপ লাগে ভেঙে পড়তে পারে। এই জন্য অ্যাজ এ স্টুডেন্ট এবং প্রফেশনাল কাজের জন্য যদি আপনি এক জায়গায় বসে ধীরে সুস্থে কাজ করতে চান, তাহলে অবশ্যই কম্পিউটার মানে ডেস্কটপ কম্পিউটার যেটা আছে সেটা হচ্ছে বেস্ট। সেই কাজগুলো ভারী কাজের জন্য ডেস্কটপ কম্পিউটার বেস্ট। আর আপনি যদি অনেক বেশি তার টার অনেক ঝামেলা আছে, যেগুলো তারের অনেক কনজেস্টেড এরিয়ার মধ্যে আপনার থাকতে হবে, তো ছোট মিনিমালিস্টিক আপনি প্লেস দরকার পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনি অল ইন ওয়ান ইউজ করতে পারেন। এখানে কোনো তারের ঝামেলা নেই, কোনো টাওয়ারের ঝামেলা নেই, যেটা নিয়ে আপনি ঝামেলায় হয়তো অর্গানাইজ করা নিয়ে কোনো প্রবলেম পড়বেন না। আর ট্যাবলেট হচ্ছে যদি আপনি রেগুলার পড়াশোনা করার জন্য বাইরে যান বা বাইরে অনেক ফিল্ড ওয়ার্ক করতে হয়, বাট টুকিটাকি ছোটখাটো কিছু কাজ যেটা একটা বড় স্ক্রিনের মাধ্যমে ভিজুয়ালাইজ করলেই হয়ে যাবে, এই ধরনের কাজগুলির জন্য আপনি ট্যাবলেট কিনতে পারেন। সো এই তিনটা জিনিস আসলে তিনটা ডিফারেন্ট মানে পার্সপেক্টিভ থেকে ইউজ করা যায়। এরপরে আমরা আরেক ধরনের কম্পিউটার দেখি, সেটাকে বলা হয় সার্ভার। সার্ভার মানে হচ্ছে এইটা আপনাকে সার্ভ করবে, এটা তো কম্পিউটারের মতোই জিনিসটা, এখানে অনেকগুলো ছোট ছোট র্যাক থাকে আপনি দেখতেছেন। র্যাক গুলির মধ্যে আসলে বিভিন্ন ধরনের হার্ড ডিস্ক থাকে, এবং এটা আসলে একটা কম্পিউটার আর কিছুই না। এটা অনেক বড় রকমের একটা ইন্টারকানেক্টেড কম্পিউটার। এটা 24 ঘন্টায় হয়তো বা চালু থাকবে। এটার মধ্যে যে হার্ড ডিস্ক গুলি আছে সেই হার্ড ডিস্ক আপনি কমিউনিকেট করতে পারবেন। এটা আপনি কাইন্ড অফ ধরতে পারেন, আপনি যেমন ফেসবুক চালান বা গুগল চালান বা এই ধরনের অনলাইনে যত ওয়েবসাইট চালান সবগুলো কোনো না কোনো সার্ভারে রাখা আছে। ধরেন এটা একটা সার্ভার আপনারা যেটা দেখতেছেন, তো এটা যদি একটু বড় হয়, অনেক বড় সাইজের হয়, তখন সেটাকে মেইন ফ্রেম বলা হয়। তো সার্ভার কম্পিউটার গুলোতে সাধারণত যত ওয়েবসাইট বা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন গুলো থাকে সেগুলোকে সেভ করে রাখা হয় ওইখানে। ওইখান থেকে মানুষ অনলাইনে কানেকশনের মাধ্যমে ওই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারে। তো এটা হচ্ছে হাজার হাজার কম্পিউটারকে সে সাপোর্ট দেয়। আপনি দেখতেছেন যে গুগল অথবা ফেসবুক কিন্তু 1 সেকেন্ডের জন্য বন্ধ থাকে না। তার মানে গুগল বা ফেসবুকের যে সার্ভারটা আছে বা এই ধরনের ওয়েবসাইট ভিত্তিক সার্ভারগুলো 24 ঘন্টা, 7 দিন, 365 দিন, এবং যত বছর এই ওয়েবসাইট বেঁচে থাকে তত বছর মানে রানিং থাকে, এটা কখনো মানে বন্ধ হয় না, এইভাবে থাকে আর কি। তো সার্ভার একটা এই ধরনের কম্পিউটার। এছাড়া মোবাইল ডিভাইস, গেমিং ডিভাইসের মধ্যে আমরা সবচেয়ে বেশি জানি হচ্ছে স্মার্টফোন, যেটার মূল বৈশিষ্ট্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে এটা আপনি আহ, একটা নেটওয়ার্ক সিস্টেম আছে যেটার মাধ্যমে আপনি মোবাইল কমিউনিকেট করতে পারেন। আর সেকেন্ড হচ্ছে এটা টাচ স্ক্রিন, পুরোটা টাচ স্ক্রিন। এটা অনেক আগের একটা ভার্সন ছিল স্লাইডিং, এটা অনেকটা ট্যাবলেটের মতোই দেখতে, ফ্যাবলেট বলা হয় এটাকে। এটাতে কিছুটা আপনার টাইপ করার মতো কিবোর্ড ছিল আর কি, অনেকটা। আচ্ছা, এছাড়া ডিজিটাল ক্যামেরা সম্পর্কে আপনারা জানেন যেটা কি কাজ করে। এছাড়া আপনি পোর্টেবল ডিজিটাল মিডিয়া প্লেয়ার যেটাকে বলে, মিডিয়া প্লেয়ার আমরা যেটাকে বলি, ডিজিটাল মিডিয়া প্লেয়ার, এটা কয়েক রকমের আছে। যেমন আমরা অনেক আগে MP4 MP3 ইউজ করতাম, বা হচ্ছে এখন বর্তমানে টিভি বক্স বা ডিজিটাল মিডিয়া প্লেয়ার ইউজ করি, ছোট বক্সের মতো, যেটা জাস্ট প্লাগ ইন প্লে, আপনি প্লাগ করে দিবেন, হয়তো অনলাইনের সাথে কানেক্ট হয়ে আপনার টিভি দেখাচ্ছে বা বিভিন্ন ধরনের ভিডিও দেখাতে পারতেছে। আইপড হতে পারে, এয়ারপড হতে পারে, এরকম বিষয়। এছাড়া ইবুক রিডার একটা জিনিস, ইবুক রিডারে, এটা মূলত ইলেকট্রনিক বুক রিডার। এটা সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে কিন্ডেলের, অ্যামাজনের কিন্ডেল। কিন্ডেলের এই পিডিএফ পিবুক মানে ইবুক রিডার যেটা আছে সেটা খুব ছোট, হয়তো বা 6 ইঞ্চি 8 ইঞ্চির মতো হয়। তো পকেটে রেখে ঘুরে ফিরে বেড়াতে পারবেন। এখানে আপনি বই বই পড়তে পারবেন PDF এ এবং ই ইঙ্কের মাধ্যমে। এখানে আসলে মূলত কোনো আলো নিঃসরণ হয় না, আপনি বইটা পড়তেছেন একদম মনে হচ্ছে প্লেন পেজের মতো দেখতে লাগে। যারা প্রচুর পড়ুয়া, মানে আপনি চাচ্ছেন যে অনেক বই পড়তে, বাট আপনি বই নিয়ে ঘুরতে পারবেন না, এটা হচ্ছে 7 থেকে 10 হাজার টাকার মতো দাম পড়ে। আপনি অনলাইনের সাথে কানেক্ট করে বই রাখতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে ব্যাটারি কানেকশন, ব্যাটারি অনেক দীর্ঘমেয়াদী থাকে। যেমন হয়তোবা দেখা গেছে যে একটা ইবুক রিডারে আপনি প্রায় আহ, 10 ঘন্টা চার্জ দিলে সেটা দেখা গেছে প্রায় 20-30 দিনের মতো থাকে আর কি।
সো আপনি যে কোনো জায়গায় বই পড়ার জন্য একটা আদর্শ একটা জিনিস। ওয়ারেবল ডিভাইস আপনারা এখন রেগুলার এটা দেখেন যে মানুষের হাতে বিভিন্ন ট্র্যাকিং করার জন্য স্মার্ট ওয়াচ আছে, অ্যাক্টিভিটি ট্র্যাকার আছে, স্মার্ট গ্লাস আছে, যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের অগমেন্টেড রিয়ালিটি বা বিভিন্ন জিপিএস ট্র্যাকিং করা, ফিটনেস ট্র্যাক করা, বিভিন্ন ইনফরমেশন দেখা, হলোগ্রাফিক ইনফরমেশন প্রজেক্ট করা, এই ধরনের জিনিসগুলো সাধারণত ওয়ারেবল ডিভাইসের মাধ্যমে, এটা আসলে মূলত সেন্সর টেকনোলজি ইউজ করা হয়, যেটা আপনার হাতে বা শরীরের স্পর্শে থাকে এবং সে ট্র্যাক করতে পারে যে আপনি আসলে যেহেতু হাতে এটা পরে আছেন, তার মানে আপনার পরবর্তী স্টেপ বা অ্যাক্টিভিটি গুলো কি সেগুলো ক্যালকুলেট করে বিভিন্ন ইনফরমেশন গুলো আপনার মোবাইলে দেখেন। এটা হচ্ছে, এটা বিভিন্ন ধরনের থাকে। এছাড়া আপনার গেমিং ডিভাইস সম্পর্কে হয়তো বা যারা গেম খেলেন তারা জানেন। গেমিং ডিভাইস আসলে মূলত তিন রকমের আছে। একটা হচ্ছে আপনি সিম্পল গেম খেলতেছেন, সেটা কন্ট্রোল ডিভাইস যেটাকে বলে, যেমন কনসোল বা জয়স্টিক, এটা এটা এক ধরনের ডিভাইস। আর আর আরেক ধরনের ডিভাইস হচ্ছে, দুইটা হচ্ছে গেম কনসোল, যেটা বিগ কনসোল, এটা যেমন PS5, এক্সবক্স, এটার মধ্যে ইন্টিগ্রেটেড সিস্টেম থাকে, যে সিস্টেমটা আপনি যদি তারের মাধ্যমে পিসিতে কানেক্ট করেন, তাহলে ওইটাতে আপনি হয়তো বা কোনো ক্যাসেট অ্যাড করার পরে আপনি পিসিতে গেম খেলতে পারবেন। এরকম কনসোল ডিভাইস আছে এখানে, এটা ধরেন একটা অলমোস্ট পিসির মতোই দেখতে অনেকটা। আর আরেকটা হচ্ছে আপনি যদি পোর্টেবল মানে হ্যান্ডহেল্ড গেম ডিভাইস বলা হয়, এটা অনেকটা সনির পিএস আছে, বিটা, সেটা। তো এইখানে হ্যান্ডহেল্ড গেম ডিভাইসের মধ্যে আপনি ছোট ছোট কিছু গেম ডাউনলোড করে আপনি খেলতে পারেন।
সো আমরা যেখানে ছিলাম, তো আমাদের কম্পিউটারের আরো কিছু পার্টের মধ্যে একটা হচ্ছে মানে ইনপুট সিস্টেম, যেগুলি আমরা দেখি সাধারণত, যেমন আমাদের কিবোর্ড থাকে কম্পিউটার একটা ইনপুট সিস্টেমের মধ্যে, যেমন ডেস্কটপ কিবোর্ড আমরা যেটা দেখতেছি সেটা। আর ল্যাপটপের মধ্যে ইন্টিগ্রেটেড কিবোর্ড থাকে, সেখানে আরো চিকন টেকনোলজি ইউজ করা হয়, খুব সফট থিন টেকনোলজি। অন স্ক্রিন কিবোর্ড আমরা যেটা টাচ স্ক্রিন প্যাডের মাধ্যমে কাজ করি, মিনি কিবোর্ড থাকে, আমরা অনেক মোবাইলে এটা আমরা দেখছি বাটন বা ফিচার ফোনগুলিতে। আর কিছু কিছু ক্ষেত্রে প্রজেকশন কিবোর্ড বা ভার্চুয়াল কিবোর্ড থাকে, যেখানে জাস্ট আলোর মাধ্যমে আপনার হ্যান্ডহেল্ড টাচের অপশন গুলোকে সে টেক্সটে কনভার্ট করে। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কিবোর্ড টাইপ। আর তাছাড়া পয়েন্টিং ডিভাইস নামের একটা জিনিস আছে, যেটা আমরা সবচেয়ে বেশি পরিচিত মাউস হিসেবে। এই মাউস কিন্তু প্রায় দুই তিন রকমের আছে। যেমন আমরা এখন নর্মালি যে মাউসটাকে দেখি এটা হচ্ছে লেজার মাউস। এটা আবার যদি টাচপ্যাড আমরা সেটা ল্যাপটপের মধ্যে দেখি, বা হচ্ছে বিভিন্ন ধরনের এটিএম মেশিন টেশিনের মধ্যে দেখি টাচপ্যাড। আরেকটা মাউস যেটা রিলেটেড, সেটাকে আমরা অন স্ক্রিন কিবোর্ডে যে টাচ স্ক্রিন প্যানেলটা যে গেস্টার বলা হয়, ওইটার মাধ্যমে আমরা দেখি। তো এরকম কিছু মাউসেরও অপশন আছে, এবং এগুলো বিভিন্ন ক্লিকেবল, যেমন আপনি ডাবল ক্লিক করলে একরকম কাজ করে, সিঙ্গেল ক্লিকে একরকম কাজ হয়, এরকম। তাছাড়া ভয়েস এবং ভিডিও ইনপুটের জন্য আমরা ক্যামেরা ইউজ করি, ওয়্যারলেস হেডসেট ইউজ করি, এবং ওয়েব ক্যাম ইউজ করি, এটা। এছাড়া আমরা ইনপুট হিসেবে স্ক্যানার দেখি। স্ক্যানার আপনার হয়তো অনেকে পরিচিত। স্ক্যানারও কয়েক রকমের আছে। এর মধ্যে আমরা পরিচিত সেই স্ক্যানারটা, যেটার মধ্যে আপনি আলোর প্রতিসরণের মাধ্যমে আপনি প্রতিচ্ছবি তৈরি করে ফেলতে পারে, একদম হুবহু একটা পেজকে স্ক্যান করে, এবং সেটার ইনফরমেশনটাকে সে একদম এক্সাক্ট কপি হিসেবে সে নিয়ে নেয়, ফটোকপি না, এক্সাক্ট কপি মানে পেপার কপি হিসেবে নিয়ে নেয় এটা। আহ, এছাড়া আউটপুট আমরা কিভাবে দেখি, এর আউটপুটের দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি হার্ড কপি দেখেন। হার্ড কপি বলতে বোঝায় যেটা আপনি প্রিন্ট করে, হ্যাঁ, কাগজে দেখতেছেন, পোস্টারে দেখতেছেন, এটাকে বলা হার্ড কপি। আর আরেকটা হচ্ছে সফট কপি। সফট কপি বলতে বোঝাচ্ছে আপনি যেটা ডিজিটালি দেখতেছেন, ভার্চুয়ালি দেখতেছেন, হ্যাঁ। এই জিনিসগুলো সাধারণত দেখবেন টিচাররা একাডেমিক্যালি অনেক ইউজ করে। তো তখন মানে বোঝার সুবিধার জন্য হার্ড কপি বা প্রিন্ট আউট এগুলিকে বলা হচ্ছে। যেমন প্রিন্ট আউট, এটার একটা কাজ হচ্ছে প্রিন্টিং প্রিন্টিং করা, বা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করা। প্রিন্টার সাধারণত দুই রকমের হয়। একটা হচ্ছে থ্রিডি প্রিন্টার, যেটা এখন বর্তমানে বেশি চলে, এবং এটা দিয়ে আপনি মডেল বানাতে পারবেন, বিভিন্ন ধরনের পুতুল মডেল বা টয়েস এগুলি বানাতে পারবেন। আর আরেকটা হচ্ছে প্রিন্টেড ফটোস, যেটা হচ্ছে টু ডাইমেনশনাল কাগজের মধ্যে আপনি কালার অথবা গ্রে স্কেলে প্রিন্ট করতে পারবেন এগুলো। এছাড়া আহ, এই প্রিন্টার অনেক রকমের হয়। সাধারণত কিছু প্রিন্টার আছে ডট প্রিন্টার, লেজার প্রিন্টার, এরকম। যাই হোক, প্রিন্ট কপি ছাড়া আর আরেকটা হচ্ছে ডিসপ্লে। এবং ডিসপ্লের মধ্যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি ডিসপ্লে বলতে যেটা বোঝাই, জাস্ট ডিসপ্লে, একটা স্ক্রিন থাকবে, সেখান থেকে আলো নিঃসরণ হচ্ছে, আপনি বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছেন। তো এই ডিসপ্লের মধ্যে আসলে অনেকগুলো ছোট ছোট ভাগ আছে, যেমন কিছু এলইডি ডিসপ্লে, এলসিডি ডিসপ্লে, সিআরটি মনিটর ডিসপ্লে। তো অ্যাকচুয়ালি আমি এটা একটু দেখাইনি, সেটা হচ্ছে যে ডিসপ্লে টাইপ। যদি আমি কয়েকটা ডিসপ্লে টাইপ দেখাই আর কি, অ্যাকচুয়ালি একদম শুরুর দিকে আমাদের যে ডিসপ্লেটা ছিল সেটা হচ্ছে সিআরটি মনিটর টাইপ, সিআরটি দেখি। এটা এখন বর্তমানে নাই বললেই চলে, একদম জাদুঘরে চলে গেছে। এই টাইপের মনিটর থাকে এটা। অনেক ধরেন আমাদের অনেক আগের আমলের কম্পিউটার, ক্যাথোড রে টিউব মনিটর, এখান থেকে ক্যাথোড রে এর মাধ্যমে ইলেকট্রন গানের মাধ্যমে এটা মূলত ছবি দেখানো। তো এটা রেজলিউশন তেমন হাই ছিল না, আপনারা এরকম টিভি অনেক দেখছেন। এটা ফ্ল্যাটের স্ক্রিন ছিল, অনেকটা ফ্ল্যাট স্ক্রিন থাকে, কিছু কিছু ক্ষেত্রে এটা একটু বাঁকা থাকে, স্ক্রিনটা একটু গোলের মতো করে। তো এই ধরনের স্ক্রিন প্রথমে আমরা ইউজ করতাম। এরপরে স্ক্রিনের অনেক আপগ্রেড হয়েছে। আমাদের সবচেয়ে কাছাকাছি যে স্ক্রিনটা পরবর্তীতে আসে সেটা হচ্ছে এলসিডি। তো এলসিডি যেটা হয়েছে যে আপনি এলসিডিটা মূলত লিকুইড ক্রিস্টাল, এটার মধ্যে লিকুইড ক্রিস্টাল আছে, মানে আপনার ওই ব্যাকগ্রাউন্ডে এক ধরনের রাসায়নিক পদার্থ আছে, যেটা আলোর প্রতিসরণ ঘটে আপনাকে দেখায়। তো এইটা আসলে ওইটা অতটা ক্লিয়ার ইমেজ দেয় না। এরপরে আমরা পরবর্তীতে এলইডি ডিসপ্লে দেখি। এলইডি ডিসপ্লে মানে এখন বর্তমানে বাংলা মানে আহ, বেশি যেটা আমরা ইউজ করি এলইডি, সেখানে তিনটা কালার থাকে এলইডি ডিসপ্লেতে: রেড, গ্রিন এন্ড ব্লু। আমরা এখন যে পিসি গুলি ইউজ করতেছি সবগুলো এলইডি, এই যে এই টাইপের ডিসপ্লে, সূক্ষ্ম, এবং এইটার যত রেজলিউশন হাই হবে আপনি দেখবেন অনেক সূক্ষ্ম ভাবে থাকে। কিন্তু তিনটা কম্বিনেশন, জাস্ট রেড, গ্রিন, ব্লু, তিনটা তিনটা করে কালার
মানে ছোট ছোট লাইটের মতো থাকে আর কি, এটাকে এলইডি বলা হয়। এলইডির পরে আসা হচ্ছে আপনার অ্যামোলেড বা ওএলইডি। এগুলো হচ্ছে বেন্ড করা যায় অর্গানিক লাইট ইমেট, এটার মধ্যে অর্গানিক ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। অ্যামোলেড আছে, অ্যামোলেডের মূল বিষয়টা হচ্ছে আপনার ব্ল্যাক স্ক্রিন গুলি আছে, সেই ব্ল্যাক স্ক্রিন গুলিকে সে অফ করে রাখে, যে কালারটা আছে সেই কালারটাকে শুধু ফুটায় তোলে। ফলে এটা খুব এক্সপেন্সিভ একটা টেকনোলজি। এটা সাধারণত আপনি দেখবেন যে বিভিন্ন স্যামসাং বা হাই লেভেলের যত সব ব্র্যান্ডের স্মার্টফোন আছে সেগুলিতে আপনি দেখবেন যে এটা আছে। এছাড়া বাকিগুলো আইপিএস বা রেটিনা ডিসপ্লে সাধারণত আপনি আইফোনে দেখবেন। এগুলো আসলে মূলত চোখ যেভাবে দেখে ঠিক সেই রকম করেই ন্যাচারাল সিস্টেমে বানানো হয়েছে আর কি, উন্নত মানের টেকনোলজি ইউজ করে। তো এইগুলো হচ্ছে মূলত আপনার বিভিন্ন ধরনের ডিসপ্লে টাইপস। এই ডিসপ্লে অনুসারে আমরা সাধারণত কি দেখি, তো বিভিন্ন ল্যাপটপ বা পিসি স্মার্টফোনে আমরা দেখে থাকি সাধারণত। তো এই গেল হচ্ছে আমাদের আউটপুটের একটা পার্ট। এছাড়া আমরা আউটপুট হিসেবে আরো দেখতে পাই হচ্ছে স্পিকার, ইয়ারবাড এবং হেডফোন। তো হেডফোন আমরা তিনটার ভিতরে পার্থক্য হচ্ছে হেডফোন আপনার পুরো মাথাটা জুড়ে থাকে এবং এটা পুরো কানটা কভার করে থাকে। ইয়ারবাড হচ্ছে জাস্ট সিম্পল আপনার কানের যতটুকু অংশ থাকে ততটুকু আপনি ইউজ করবেন এটা। আর হচ্ছে স্পিকার হচ্ছে আপনি যেখান থেকে সাউন্ডটা পাচ্ছেন সেই জিনিসটা। তো এই হচ্ছে মূলত বেসিক আইডিয়াটা, আপনি কিরকম ইনপুট আউটপুট দেখতেছেন। এরপরে কম্পিউটারে আরেকটা জিনিস থাকে, সেটাকে বলে মেমোরি এবং স্টোরেজ। তো মেমোরি স্টোরেজ একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, আমি মেমোরি স্টোরেজের একটা আপনাদের কি দেখাই, ডিটেলস একটা প্রেজেন্টেশন দেখাই। আহ, এটা একটা হিস্টোরিক্যাল, কারণ এটা আপনাদের জন্য জানাটা খুব জরুরি। আমি একটু রাফ একটা আইডিয়া দিই। একদম প্রথম দিকে কম্পিউটার, এটার নাম ছিল অ্যাবাকাস, এটা আপনারা জানেন। এরপরে হচ্ছে এনশিয়েন্ট কম্পিউটার, একটা নাম ছিল অ্যান্টিকাইথেরা মেকানিজম। এটা গ্রিক আইল্যান্ডে 1900 সালের দিকে পাওয়া যায়, এটা অনেক আগের, প্রায় কয়েক হাজার বছর আগের। এটা একটা কম্পিউটারের জেনারেশন আছে, আপনারা দেখছেন। প্রথম জেনারেশনের কম্পিউটারকে বলা হয়তো ইউনিভ্যাক। এখন আমরা যেমন ইন্টেল বা মাইক্রোসফটের বিভিন্ন কম্পিউটার আমরা দেখি সফটওয়্যার বা হার্ডওয়্যার দিকে, ইউনিভ্যাক ছিল তখন প্রথম জেনারেশন কম্পিউটার 40 থেকে 56 সালের দিকে। কম্পিউটারে এটা অনেকটা দেখতে ছিল হচ্ছে সিপিইউর মতো অনেকটা। এটা ছিল সিপিইউ এবং এটা ছিল কোডিং ল্যাঙ্গুয়েজ, এটা ছিল হার্ড ডিস্ক। এছাড়া এটা ছিল সিলেক্ট্রন, এটা ওই সময়কার আমলের হার্ড ডিস্ক ছিল আর কি। এটা ক্যাপাসিটি মাত্র হচ্ছে কত, মানে হয় 4096 বিটস, মানে 4096টা শূন্য অথবা এক রাখতে পারবেন, যে কোনো ছোট্ট। এটা হচ্ছে প্রথম কম্পিউটার, অফিসিয়াল কম্পিউটার। এখন এটা আছে পেন ল্যাবরেটরিতে। আপনি এই কম্পিউটারটা এখন বর্তমানে যদি দেখেন, এতটুকু চিপের মতো হয়ে গেছে, মানে এতটাই টেকনোলজিক্যালি অ্যাডভান্স আমরা হয়ে গেছি। আর এই যে হচ্ছে সিপিইউ, যে আমরা যেটাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলি, মানে আপনি এখন যেটাকে প্রসেসর বলেন, প্রসেসর তো এখন চারকোনা একটা বক্সের মধ্যে এসে গেছে, চারকোনা বক্স মধ্যে চারকোনা ছোট্ট একটা সাইজে। এই জিনিসটা আগে ক্যাথোড রে টিউব অথবা ভ্যাকুয়াম টিউব দিয়ে আপনি ইউজ করতাম। তো এটা ছিল প্রথম জেনারেশন কম্পিউটারের একটা ছবি, বেন্ডিক্স G15। এটা খুব ব্র্যান্ড ব্র্যান্ডেড একটা পিসি ছিল। এরপরে হচ্ছে ইনপুট সিস্টেম দিয়ে খেতে হচ্ছে পাঞ্চ কার্ডের মাধ্যমে, মানে আমরা যেটা এখন কিবোর্ড বলি আর কি। তো কিবোর্ড অ্যাকচুয়ালি এটা, তো এটা দুই রকমের সিস্টেম ছিল। একটা হচ্ছে গোল, এটা রোল করে করে মানে ইনপুট নিত। আর একটা হচ্ছে এই যে এইভাবে দেখতেছেন অ্যানিমেশনে, এভাবে হোলগুলি আছে, হোলগুলির মধ্যে এটা যেমন এই যে বক্সটা দেখতেছেন, এটা হচ্ছে একটা পাঞ্চ কার্ড। এই পাঞ্চ কার্ডের উপরে লেখাই আছে এটা হচ্ছে যোগ করার পাঞ্চ কার্ড, মানে এক আর একে যোগ করলে যে দুই হবে, এই যোগ করার পাঞ্চ কার্ড এটা। তো এটার মাধ্যমে ইনপুট নিত। আর আউটপুটে কোনো প্রথম জেনারেশনের কোনো ছিল না, মনিটর ছিল না, কারণ তখন মানুষ মনিটর বা এই সকল ধারণাই ছিল না। তো পাঞ্চ কার্ডের মাধ্যমে জাস্ট প্রিন্ট করে বের হইত। জেনারেশন 2-তে প্রথম মনিটরের কিছুটা কনসেপ্ট আসে। তো এইখানে পিসি গুলো অনেকটা দেখতে এরকম। এই শেষের দিকে কিবোর্ড পাইছেন, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নামের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করা হয়। এবং এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে কি, এটাতে ট্রানজিস্টর আবিষ্কার করা হয়। ট্রানজিস্টর দেখতে যে এরকম হয়। এগুলি আসার কারণে কম্পিউটারটা ছোট হয়ে যায়। এবং এই যে লোকটা দেখতেছেন এবং যেই হার্ড ডিস্কটা দেখতেছেন, এটা হচ্ছে প্রথম হার্ড ডিস্ক আবিষ্কার করা। এই যে হার্ড ডিস্কের কেসিং, এটা 5 মেগাবাইট আইবিএম বানায় 1956 সালে। এত বড় করে বানায় আর কি। বিশাল বড় সাইজ এটা। সম্ভবত জার্মানি অথবা ইউএসএ তে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়েছিল, মাত্র 5 মেগাবাইটের হার্ড ডিস্ক।
জেনারেশন 3 এর কম্পিউটার, এটা একটু অ্যাডভান্স লেভেলে চলে আসে, 71 সাল পর্যন্ত এটা আপগ্রেড হয়। এখানে আইসি হচ্ছে মেইন জিনিস। আইসি এখন বর্তমানে যেটা জানি এখন IBM 360 সিস্টেম নামের একটা সিস্টেম তৈরি করে। এই যে IBM 360 দেখতেছেন এটা, আহ এগুলো হচ্ছে পিসির একটা আইডিয়া দেওয়া হয়েছে। তো এইটা যেই টেকনোলজির উপর তৈরি করা হয়েছে আইসি, এটা দেখছেন অনেকে হয়তো বা দেখছেন বিভিন্ন ছোট ছোট সার্কিটে এই জিনিসটা। এইটা আবিষ্কার করার পর থেকে কম্পিউটার আরো ছোট হয়ে আসে, এবং একটা কম্পিউটারের মধ্যে এখন বিলিয়ন অফ ট্রানজিস্টর ট্রানজিস্টর এখন রাখা হয়। যে লোকটা দেখতেছেন ওনার নাম হচ্ছে ডেনার্ড, রবার্ট ডেনার্ড। উনি প্রথম র্যাম আবিষ্কার করেন। র্যাম মানে হচ্ছে মেমোরি। আসলে মূল ব্যাপার হচ্ছে মেমোরিতে আমি, মেমোরিটাই হচ্ছে কম্পিউটারের আসল জিনিস। মেমোরিটা যদি ঠিক মতো আবিষ্কার না হইতো বা এটা যদি অপটিমাইজ করা না হইতো, আসলে কম্পিউটারের কোনো দাম থাকতো না। তো উনি ডিরাম সেল আবিষ্কার করে 66 সালের দিকে। তো এইটা হচ্ছে প্রথম র্যাম। এবং দেখেন র্যামের সিচুয়েশনটা, এখানে একটা আইসি থেকে আস্তে আস্তে র্যাম এই পর্যন্ত এসে পড়ছে। আমরা যেটা মনে করি যে র্যাম বলতে কি বোঝায়, আমরা মনে করি যে র্যাম মানে হচ্ছে পুরো বক্সটা, র্যাম আসলে না। র্যাম বলতে বোঝাচ্ছে পুরো বক্সটা হচ্ছে র্যামের হোল্ডারটা, মানে এই চারপাশে বক্সটা, এই মাঝখানে যে কালো কালো ছোট ছোট আইসি গুলো দেখতেছেন, এগুলোকে দুই পাশে জয়েন দিয়ে দিয়ে আপনাকে র্যাম বানানো। এগুলো হচ্ছে মেইন র্যাম। আহ জেনারেশন 3 তে প্রথম মাউস আসে, আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রথম মাউস হচ্ছে এটা। এবং এই মাউসটা 1960 সালে তৈরি করা হয়। পরবর্তীতে যে জার্মানরা এই মাউসটাকে একটু আপগ্রেড করে, এটাকে টেলিফোনকেন কোম্পানি আছে, সেই কোম্পানি আপগ্রেড করার পরে জার্মানরা এই মাউসটাকে এরকম বানায়। তো আপনারা ফিজিক্যালি দেখছেন মাউসটা কিভাবে ইউজ করতে হয় আর কি। তো মাউস পরবর্তীতে এখন যে অবস্থায় আছে দেখতেই পাইতেছেন। জেনারেশন 4-এ মূলত 71 সাল থেকে 2000 সাল পর্যন্ত একটা জেনারেশন, সেখানে জাস্ট কম্পিউটারটা পুরো ফুল ফিচার্ড একটা সেপারেট পার্ট হিসেবে নেওয়া হয়েছে। যেমন ধরেন আপনি কিবোর্ড আছে, মাউস আছে, বা বিভিন্ন ধরনের হার্ড ডিস্ক রাখা হচ্ছে, আপনি মনিটর দিয়ে ইউজ করতে পারতেছেন। তা IBM এর একটা পিসির কনফিগারেশন তখন ছিল হচ্ছে ধরেন ডিসপ্লে ছিল, ক্যাসেট প্লেয়ার ছিল, একটা সিম্পল ফ্লপি ডিস্ক ড্রাইভ ছিল, যা $3000 থেকে $7500 ছিল। অনেক দাম তখনকার আমলে ছিল। এবং এই সময় মূলত মেমোরিটা আপগ্রেড করা হয়। দেখেন আমি অনেক ধরনের মেমোরি আপনাদেরকে দেখাবো, কারণ এটা জানাটা খুব জরুরি। যেমন আগে বাবল মেমোরি ছিল বা সিডি রোম ছিল। ফ্লপি ডিস্ক আমি জানি না আপনারা ইউজ করছেন কিনা বা দেখছেন কিনা। আমি যখন প্রথম কম্পিউটারটা কিনি তখন ফ্লপি ডিস্ক ছিল 3.5 ইঞ্চি, এটা হচ্ছে 8 ইঞ্চি ফ্লপি ডিস্ক। মিনি ডিস্ক ছিল, এখন আমরা যেমন পেন ড্রাইভ ইউজ করি তখন এটা তৈরি করা হয়েছে। স্মার্ট মিডিয়া, এখন আমরা যেমন মেমোরি কার্ড ইউজ করি তখন স্মার্ট মিডিয়া ছিল। তো এটা হচ্ছে হার্ড ডিস্ক। প্রথম হার্ড ডিস্কটা অনেক বড় ছিল। এই যে আপনারা হার্ড ডিস্কের সম্পর্কে একটা ভুল ধারণা অনেকের থাকে যে পুরো বক্সটা হচ্ছে হার্ড ডিস্ক, অ্যাকচুয়ালি না। পুরো বক্সটা হচ্ছে হার্ড ডিস্কের একটা কেসিং এর মতো, এটা জাস্ট প্রোটেক্টেড কেসিং। চার কোণা হার্ড ডিস্কটা হচ্ছে গোল অংশটা। এই যে চার কোণা, সরি, গোল যে অংশটা দেখতেছেন স্টেনলেস স্টিলের, এটা পিওর স্টেনলেস স্টিল। এবং এই স্টেনলেস স্টিলের মাধ্যমে আপনি ম্যাগনেটাইজ করে মূলত ডাটাগুলিকে এখানে সেভ রাখেন। এটা ঘুরে সারাক্ষণ। তো এটা হচ্ছে হার্ড ডিস্ক। এই দেখেন হার্ড ডিস্কের মূলত 350 মেগাবাইটের ডেটা, অনেকগুলো ডেটা, অনেকগুলো ছোট ছোট হার্ড ডিস্ক কম্বাইন করে একটা হার্ড ডিস্ক বানানো হয়েছে। এছাড়া এখানে জেনারেশন 4-এর যে এভলিউশনটা সেটা দেখানো হয়েছে। দেখেন প্রথম থেকে প্রথম যে কম্পিউটার, সেই কম্পিউটারটার নাম ছিল ইন্টেল 4004। এখন খেয়াল করেন, আমরা এখন কিন্তু ইন্টেলের কোরাই 7, কোরাই 5, পেন্টিয়াম 4, পেন্টিয়াম ডুয়াল কোর এরকম নাম বলি, হ্যাঁ। প্রথম নামটা ছিল হচ্ছে ইন্টেল 400। সেটাকে আপগ্রেড করা হয়েছে, আপগ্রেড করতে করতে এখন বর্তমানে এই অবস্থায় এসে পৌঁছেছে। এবং আপনি দেখতে পাবেন যে বর্তমানে 2011 সাল পর্যন্ত এটা আপগ্রেডেশন হয়েছে। এরপর পর্যন্ত কিন্তু তেমন বেশি কম্পিউটারের প্রসেসর আপগ্রেড হয়নি, আদার্স টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে। এবং প্রথম কম্পিউটারের প্রসেসর ছিল এরকম দেখতে, এবং এখন বর্তমান প্রসেসর কিন্তু এরকম দেখতে। আপনার প্রসেসর গুলি কিন্তু দেখছেন অলরেডি বিভিন্ন জায়গায়। আহ, যারা প্রসেসর একদমই চিনেন না তাদের জন্য আমি পরে দেখাই দিব। জেনারেশন 5-এ এখন বর্তমানে এআই টেকনোলজি, এআই বেস সিস্টেম তৈরি করা হয়েছে। যেমন আসিমো, কিসমেথ, বা বিভিন্ন ধরনের রোবট তৈরি করা হয়েছে যারা কথা বলতে পারে। এখন তো পুরো এআই যুগ, এটি পুরোটাই হচ্ছে জেনারেশন 5। এবং এই জেনারেশন 5-এর বাবা হচ্ছে, মানে জেনারেশন 5-এর মেইন জনক সেটা হচ্ছে জাপান। তারা আর কি এই সিস্টেমটা প্রথম অ্যাডভান্সলি ডেভেলপ করে। পজ করতেছি রেকর্ডিংটা।
তো জেনারেশন 5 এর পরে আমরা দেখবো যে কম্পিউটারের টাইম লাইন মানে হচ্ছে মেমোরি টাইম লাইনটা আর কি। তো এটা হচ্ছে বিভিন্ন ধরনের মেমোরি। আমি জাস্ট এট এ গ্ল্যান্স আপনাদেরকে দেখাইতেছি যে আহ, বিভিন্ন সময়ে র্যাম বা রোম অথবা হার্ড ডিস্ক কিরকম দেখতে ছিল। যেমন 50 সালে একরকম দেখতে ছিল। বা ইউনিভার্সাল নামের একটা টেপ ড্রাইভ ছিল, যেটা আমরা এখন বর্তমানে হার্ড ডিস্কের মতো চিন্তা করি। এটা হচ্ছে 1956 সালে প্রথম হার্ড ডিস্ক। 1959 বা হচ্ছে আমরা যেমন এখন। তো 1962 এ হচ্ছে কার্ড র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা অনেকটা আমাদের বর্তমানে র্যামের মধ্যে, এটা কাইন্ডস অফ ক্যাসেট টাইপের। আর 62 সালে পোর্টেবল হার্ড ডিস্ক যেটা বলে সেটা আইবিএম প্রথম তৈরি করেন। তাদের পোর্টেবল হার্ড ডিস্ক অনেকটা এরকম ছিল আগে, আইবিএম। পেন ড্রাইভের মতো যেটা ইউজ করি, ছোট হার্ড সিডি রম টাইপস অফ জিনিস, সেটা হচ্ছে ডেক ট্যাপ নামের একটা টেকনোলজি ছিল। এবং এই যে যেটা আমরা দেখতেছি যে ভিক্টর 3900, এটা ছিল প্রথম ক্যালকুলেটর। এটা সিম্পল যোগ আর কিছু লজিক ক্যালকুলেশন করতে পারে। 1969 সালে চাঁদে গেছে আমরা শুনছিলাম, অ্যাপোলোতে। চাঁদে যাওয়ার সময় যে মেমোরিটা ইউজ করে সেটা ছিল এইটা, অ্যাপোলো কম্পিউটারের 72 কিলোবাইটের মেমোরি। আর এই ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে প্রথম সুপার কম্পিউটার যেটা নাসা ইউজ করতো আর কি। এইভাবে অনেকগুলো মেমোরি এখানে আসে। তাছাড়া আমরা বর্তমানে তো বিভিন্ন ধরনের পোর্টেবল হার্ড ডিস্ক বা ভিউ করার জন্য আমরা কোনো হয়তো বা ডিসপ্লে টাইপ কোনো কিছু দেখি। তো এই জিনিসগুলো তারা পেট ডাটা ক্যাসেট নামের একটা টেকনোলজি ছিল, যে আপনি ইনস্ট্যান্ট একটা ক্যাসেট এন্ট্রি দিয়ে আপনি সেটাতে কি আছে সেটা দেখতে পাইতেন। আর জাপান প্রথম নিয়ে আসা হচ্ছে প্রথম ডি র্যাম। এই হচ্ছে র্যামের শুরুটা হচ্ছে 1976 সালের দিকে। জয়স্টিক 1977 সালে প্রথম তৈরি হয় ব্রেকআউট কোম্পানি, অর্থাৎ আটারি যে ভিডিও কম্পিউটার সিস্টেম আছে তারা নিয়ে আসে। এবং সিগেট এখন বর্তমানে সবচেয়ে বিখ্যাত হার্ড ডিস্ক কোম্পানি। যেটা এই হার্ড ডিস্ক কিনতে গেলে কিন্তু অনেকগুলো কোম্পানির ভিতরে এটা একটা কোম্পানি যেটা আপনি কিনবেনই এখানে। এই কোম্পানির হার্ড ডিস্ক খুব ভালো হয় সাধারণত। এদের 5 মেগাবাইটের প্রথম হার্ড ডিস্ক প্রথম তৈরি করে 1980 সালে। আর সনি ফ্লপি ডিস্ক ড্রাইভ ইউজ করে। ফ্লপি ডিস্ক হচ্ছে মাত্র 1.5 মেগাবাইট, 2 মেগাবাইট, 4 মেগাবাইটের ছোট ছোট ক্যাসেটের। এরপর 1983 সালে প্রথম সিডি আসে। এবং সিডি আসার পর থেকে অনেক মুভি দেখবেন যে অনেক আগে সিডিতে মুভি এটা বার্ন করে এটা বিক্রি করা হতো। 1987 সালে হচ্ছে কর্নার কোম্পানি প্রথম পোর্টেবল হার্ড ডিস্ক নিয়ে আসে এবং সেটাকে আপগ্রেড করে আইবিএম 1 জিবি হার্ড ডিস্ক নিয়ে আসে। এবং এরপরেই ল্যাপটপের এসএসডি আসে। এই যে এসএসডি হার্ড ডিস্ক, এটা আপনারা দেখতেছেন সানডিস্ক। এটা খুব দামি। এখন এসএসডি আর এই যে হার্ড ডিস্কের মধ্যে পার্থক্যটা এটা আমি একটু পরে দেখাবো আপনাদের, যে আসলে কেন কোনটা ভালো। 1992 সালে মেমোরি কার্ড নিয়ে আসে এবং এই মেমোরি কার্ডটি একটু মোটা এবং বড় হয়। এটা মূলত হচ্ছে ডিজিটাল যে সকল ক্যামেরা দিয়ে ইউজ করে। 1995 সালে প্রথম ডিভিডি আসে এবং ডিভিডিটা আসে হচ্ছে টুইস্টার নামের একটা মুভি আছে এবং সেই মুভিটা খুব বিখ্যাত। ওই মুভিটা মূলত ইন্ট্রোডিউস হয় হচ্ছে এই ডিভিডির মাধ্যমে, মানে ডিভিডিটা আসে এই মুভি। জিপ ডিস্ক থাকে, এটা ছোট পেন ড্রাইভের মতো কাজ করতো। প্রথম যে ইউএসবি আপনার যে মেমোরি, যেটাকে আমরা পেন ড্রাইভ বলি, ইউএসবি মেমোরি বা ফ্ল্যাশ ড্রাইভ বলা হয় এটাকে। অনেকগুলো নাম আছে, একটা হচ্ছে ইউএসবি মেমোরি বলা হয় বা ফ্ল্যাশ ড্রাইভ, পেন ড্রাইভ যেটা আমরা বলি না কেন। এটা হচ্ছে ক্রুজার কোম্পানি নিয়ে আসে এবং তারা এখানে 2 জিবি 4 জিবির বিভিন্ন ভার্সন নিয়ে আসে। পরবর্তীতে আমরা কিন্তু ক্রুজার কোম্পানি বেশিটা চিনি না। এরপর আইবিএম এর হার্ড ডিস্ক আনে এবং পরবর্তীতে এসএসডি সিগেট কোম্পানি যেটা, সেটা বিখ্যাত 60 টেরাবাইটের মনস্টার হার্ড ডিস্ক নিয়ে আসে। এই হচ্ছে মূলত মেমোরির আপগ্রেডেশন। তো মেমোরি ছাড়া আমরা বিভিন্ন ক্যাটাগরির ক্লাস দেখতে পাই, যেমন আমরা আমাদেরকে পার্সোনাল কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার হচ্ছে সাধারণত বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের বিশাল বড় সার্ভার গুলিকে কানেক্ট করে এটাতে কাজ করে। বড় ডাটা সেন্টার হইতে পারে, যেমন ফেসবুক এরকম একটা মেইন ফ্রেম কম্পিউটার আপনি দেখবেন, বিশাল বড় ডাটা সেন্টার আছে তার। সার্ভার হচ্ছে ছোট ছোট মেইন ফ্রেম কম্পিউটারের মতোই থাকে অনেকটা, ছোট বড় দুইটা। আমাদের বিবৃতিতে আপনি আসলে দেখতে পাবেন, হয়তো যদি দেখা সম্ভব না একটা দেখবেন। ল্যাপটপ
হ্যান্ডহেল্ড ডিভাইস, এটা আমরা দেখাইছি আপনাদেরকে অলরেডি। তো এইগুলো হচ্ছে মূলত বিভিন্ন ধরনের টাইপস অফ কম্পিউটার। কম্পিউটার কম্পোনেন্টস এইটা আমরা দেখবো। কম্পোনেন্টস এর ভিতরে আমরা ইনপুট সিস্টেম দেখলাম। ইনপুটের অনেকগুলো পার্ট আছে, যেমন কিবোর্ড, নিউমেরিক কিপ্যাড, যেটা আপনার এটিএম ব্যাংকে ইউজ করেন, পয়েন্টিং ডিভাইস মাউস হিসেবে, রিমোট কন্ট্রোল, আয়ার ব্লাস্টার, মানে এটা হচ্ছে মূলত শর্ট রেঞ্জ কমিউনিকেশন সিগন্যাল দিয়ে পাস করে, জয়স্টিক, টাচ স্ক্রিন, স্ক্যানার, গ্রাফিক ট্যাবলেট, এটা আপনি পেন টাচের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন ড্রয়িং করতে পারেন, মাইক্রোফোন, ডিজিটাল ক্যামেরা, ওয়েব ক্যাম, এবং লাইট পেন, এটা মূলত হচ্ছে এটা গ্লাসের উপর আপনি লেখার জন্য ইউজ করেন। এবং গ্রাফিক্স ট্যাবলেট, লাইট পেন, এগুলো কিন্তু আপনার স্টাইলাস হিসেবে চিনেন সাধারণত। আউটপুটের এক্সাম্পল আমরা দেখতেছি, এবং সিস্টেম ইউনিট, এটা একটু জানা দরকার যে একটা কম্পিউটারের কি কি দিয়ে তৈরি। হ্যাঁ, কম্পিউটারের আপনি সাধারণত বাইরে কিছু দেখবেন, মানে ডিভাইস বাইরে লাগানো আছে, বাইরে থেকে অ্যাডজাস্ট করা। আর কিছু দেখবেন হচ্ছে ইন্টারনালি অ্যাড করা। যেগুলো বাইরে থেকে অ্যাডজাস্ট করা থাকে এগুলিকে বলা পেরিফেরাল। মানে হচ্ছে আপনি স্পিকার, মনিটর, কিবোর্ড, মাউস, এগুলো কিন্তু বাইরে থেকে তার দিয়ে জয়েন করা, এগুলিকে বলা পেরিফেরাল, মানে বাইরে থেকে আপনি যে কোনো কিছু অ্যাড করে দিতে পারতেছেন। ওকে। আর কেসের মধ্যে কিছু জিনিস আছে ইন্টারনালি কানেক্টেড। ইন্টারনালি কানেক্টেড হচ্ছে পাওয়ার সাপ্লাই, ডিভিডি রোম, মেইন বোর্ড, মাদারবোর্ড যেটাকে বলা হয়, সিপিইউ, সিপিইউ ফ্যান, র্যাম, বিজিএ কার্ড, সাউন্ড কার্ড, হার্ড ডিস্ক, আর রোম। তো এগুলো আমরা মানে যেইটা দেখতেছি অ্যাট এ গ্লান্স। ওকে। আমরা যদি একটু মাদারবোর্ডটা চিনি, মাদারবোর্ডটা আসলে দেখতে কিরকম, তো দেখেন, মাদারবোর্ড অ্যাকচুয়ালি কিছুই না, যে একটা বোর্ড, এটা মেইন বোর্ড বলা হয় বা কন্ট্রোল সেন্টার বলা হচ্ছে, যেখানে অনেকগুলো ছোট ছোট স্লট আছে। প্রতিটা জিনিস একটু একটু করে আপনাদের জেনে রাখা দরকার। কারণ আপনি যদি কম্পিউটারটা খুলে নেন, আপনি যখন দেখবেন আপনি একটু বুঝতে পারবেন যে আপনার কোন জিনিসটা উঠানো হচ্ছে, কোনটা লাগানো হচ্ছে, বা কোথায় লাগানো হচ্ছে। এই যে এরকম মাদারবোর্ড, এটা দুই রকম আমি দেখাবো এখানে। আহ so এই মাদারবোর্ডের মধ্যে আপনি দেখবেন যে একদম ব্যাক সাইডে কিছু পোর্ট থাকে, পেরিফেরাল কানেক্টর পোর্ট। এই কানেক্টর পোর্টে হয় আপনি কিবোর্ড, মাউস, বা বিভিন্ন ধরনের ইন্টারনেটের লাইন, ইউএসবি কেবল, তারপর হচ্ছে আপনার স্পিকার বা মাইক, এগুলির বিভিন্ন ধরনের পোর্ট আপনি পাবেন। পোর্টগুলো আমি আরো ডিটেলস পরে দেখাবো। এরকম একটা পোর্টের একটা পার্ট থাকে। আরেকটা পার্ট থাকে সেগুলোতে শুধুমাত্র স্লট থাকে, পিসিআই স্লট। পিসিআই স্লট মানে বলতে এরকম সাদা বা অনেক সময় ব্ল্যাক হতে পারে। এই স্লট গুলো দেখবেন একই রকম ডিজাইন, এবং এই স্লট গুলিতে আসলে আপনি কি লাগাবেন, আপনি হয়তো পারে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারেন, সাউন্ড কার্ড অ্যাড করতে পারেন, এই ধরনের জিনিসগুলো আপনি অ্যাড করতে পারেন। ওকে। আমরা যেখানে ছিলাম, তো পিসিআই স্লট ছাড়া এখানে কিছু ব্রিজ আছে, কিছু ব্যাটারি ব্যাকআপ আছে।
আপনি দেখবেন যে আপনার পুরো মাদারবোর্ডে যে কোনো একটা জায়গায় একটা ব্যাটারি আছে, সিমোস ব্যাটারি বলা হয়, সিমোস। এই ব্যাটারিটা মূলত আপনার পিসিটা যদি অফও থাকে, তারপর আপনার কম্পিউটারে যে আপনি দেখবেন যে ঘড়িটা, যে ক্লক, এটা কিন্তু সারাক্ষণ রান করতে থাকে। তো এই ব্যাটারিটা দুইটা ভালো কাজ আছে, একটা হচ্ছে আপনার ক্লকটা ইন্টারনালি রান থাকে যদি আপনার পিসি বন্ধ। তো আপনি দেখবেন যে পিসি আজকে ওপেন করেন আর কালকে 2 দিন পর ওপেন করেন, কোনো সমস্যা নেই। যখনই ওপেন করেন না কেন, ইন্টারনেট থাকুক আর না থাকুক, সে কিন্তু আপনার ওই ইটা নিয়ে নেয়, ক্লকটা রান করে, এবং সেই রান করা অবস্থায় সে আপডেটের যে ইটা, ঘড়ির টাইমটা, সেটা সে নিয়ে নিতে পারে। এছাড়া এটা ছোট ছোট কিছু ব্যাকআপ ব্যাটারি হিসেবে, মানে টুকিটাকি কিছু পাওয়ার সাপ্লাই করা হিসেবে কাজ করে। এছাড়া আপনি দেখবেন রোম, একটা রোম বলতে একটা অপশন আছে, তো এই রোম, এটাকে এজিবি স্লট বলা হয় সাধারণত। এটার মধ্যে আপনি কোনো আলাদা হার্ড ডিস্ক টাইপ অফ রোম ডিভাইস আপনি এখানে অ্যাড করতে পারেন। অথবা আরো দেখবেন যে এখানে কিছু র্যাম স্লট থাকে, র্যাম স্লট গুলি দেখতে অনেকটা এরকম। এবং এই র্যাম স্লট গুলি সাধারণত আপনি বিভিন্ন ধরনের র্যাম অ্যাড করতে পারেন, কখনো 2টা কখনো 4টা থাকে। তো র্যাম অ্যাড করার ব্যাপারে একটা জিনিস জেনে রাখা ভালো, সেটা হচ্ছে যে ধরা যাক আপনার কাছে 4টা স্লট আছে এই র্যামের একটা মাদারবোর্ডের মধ্যে। তো আপনি যদি 4টা স্লটে সেম র্যাম নাও ইউজ করেন, সমস্যা নেই। ধরেন আপনি কোনোটাতে 4 জিবি, কোনটা 8 জিবি, 16 জিবি, বা দুইটাতে 8 জিবি ইউজ করছেন, এইভাবে করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনার যে র্যামের যে বাস মানে স্পিডটা, সেটা আপনাকে সিঙ্ক করতে হবে। অর্থাৎ আপনার র্যামের বাস স্পিড, বিইউএস যে স্পিডটা আছে, সেই স্পিডটাকে আপনার ঠিক রাখতে হবে। বিইউএস স্পিড বলতে কি বোঝাচ্ছে, যেমন আপনি হয়তো বা এখান থেকে একবার দেখে নিতে পারেন, একটা র্যাম, আপনি যে কোনো একটা র্যাম যদি নেন, এটা স্টারটেকের আমি একটা র্যাম নিলাম, কোন একটা কোম্পানি থেকে আপনি র্যাম কিনবেন আর কি। সো ধরেন এই জিনিসটা আপনি যখন দেখবেন র্যাম কেনার সময়, আপনার একটা মাদারবোর্ড আছে। সো আপনি মাদারবোর্ডটা যখন দেখতে যান, আমি একটা মাদারবোর্ডেরও একটা কম্পোনেন্ট নিয়ে আসি। ফর এক্সাম্পল একটা মাদারবোর্ড, আপনি একটা মাদারবোর্ড কিনতে যাচ্ছেন। তো ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে একটা কমের মধ্যে একটা মাদারবোর্ড কিনতে, ওকে এইটা। তো এই মাদারবোর্ডটা যখন আপনি দেখবেন, তখন কিন্তু কনফিগারেশন আছে আপনার। এই কনফিগারেশনের মধ্যে আপনি দেখবেন যে কোন কোন সিপিইউ সাপোর্ট করে এবং কোন সকেটের, এবং সাপোর্টেড র্যামটা কি, খেয়াল করবেন র্যামটা কি আছে। এখন এই যে আপনি সাপোর্টেড র্যাম, যে DDR4 এর 64 জিবি আপনার র্যামটা আছে, এটা যখন জানতেছেন, তখন আপনি কিন্তু এখান থেকে ওই ধরনের র্যাম, ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে DDR4 একটা র্যাম নিতে, তো এখান থেকে আমি হয়তো সিলেক্ট করবো যে DDR4 র্যাম আছে কিনা। DDR4 বলতে কি বোঝায়, এটা আমরা আরো দেখে দেখাবো ইন ডিটেলস, আমি জাস্ট এখন দেখানোর জন্য। ফর এক্সাম্পল এটা আমরা নিব। তো এখানে আপনি দেখবেন এই র্যামটা যদি সিলেক্ট করানো, এটা যাবে, হ্যাঁ, এটা আপনার কম্পিটেবল, আপনার পিসির সাথে যাবে। এটার স্পিডটা হচ্ছে 2400 মেগাহার্টজ। তার মানে হচ্ছে আপনার এখানে কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনি DDR4 র্যাম ইউজ করতে পারেন, DDR4 র্যাম পাইছেন, এবং 2400 মেগাহার্টজ এর র্যাম পাইছেন। সো আপনি যদি একটা 4 জিবি 2400 নেন, তাহলে আরেকটাকেও আপনি 2400 নিবেন, আপনি আরেকটা 3200 নিবেন, ব্যাপারটা এরকম। So এটা সিঙ্ক্রোনাইজেশন একটা প্রবলেম হয় সাধারণত। তো এইভাবে আপনি র্যাম সিলেক্ট করতে পারেন। তারপর একটা হার্ড ডিস্কের স্লট থাকে, আগে স্লটটা অনেক বড় ছিল এরকম, এখন এটা ছোট স্লট হয়ে গেছে। ডি র্যাম এর মেমোরি স্লট, পাওয়ার কানেক্টর আছে এখান থেকে, এই পাওয়ার কানেক্টরে আপনার মূলত যে পেরিফেরালের যে পাওয়ারটা আছে, সেটা থাকে মূলত এই যেটা, এই যে পাওয়ার সাপ্লাই যেটা আছে, এইটা এটার সাথে কানেক্টেড থাকে। এছাড়া বিভিন্ন ধরনের হিট সিঙ্ক আছে, দেখবেন একটা বক্স আছে যেখানে অনেকগুলো ছোট ছোট হোল আছে, ফুটা, এই গর্ত, এই হোলটার মধ্যে মূলত আপনি সিপিইউ সকেট বসান, সিপিইউটা আমরা পরে দেখবো। এখানেই মূলত আপনার প্রপার যে কোরাই 7 বা কোরাই 5 এর যে সিপিইউটা আছে, সেটা আপনি ইনসার্ট করেন এই জায়গাটা। এটা ঠিক উপরে একটা ফ্যান বসে ওইটা ঠান্ডা রাখার জন্য। এবং এখানে দেখেন একটা হিট সিঙ্ক আছে, এক ধরনের জিনিস দেখবেন, সেটা অ্যালুমিনিয়ামের মতো দেখতে। এটা পুরো এই মাদারবোর্ডে যত গরম, মানে হট এয়ার যে বিষয়গুলো থাকে, গরম হয়ে যাওয়ার যে বিষয়টা, এটাকে অ্যাবজর্ব করে নিজের কাছে নিয়ে নেয়। এটা এটা সেটা মাদারবোর্ডে একটা নর্মাল একটা আইডিয়া দিলাম। এই হচ্ছে র্যামের বিভিন্ন স্টেজ, বিভিন্ন ধরনের র্যাম। ক্যাশ ক্যাশ মেমোরি আপনারা দেখবেন, ক্যাশ মেমোরিটা আপনার একটু বুঝে রাখা দরকার। আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি ক্যাশ মেমোরিটা, এটা আসলে মূলত মানে শিখার মতো জিনিস বলতে, আপনি যদি একটা মাদারবোর্ডে চিন্তা করেন, ফর এক্সাম্পল এটা একটা মাদারবোর্ড, আপনি একটা মাদারবোর্ডকে সিলেক্ট করলেন, চিন্তা করলেন আমি একটা মাদারবোর্ড কিনবেন। তো
তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে মাদারবোর্ডের একটা পয়েন্টে আসার পরে সে ক্যাশের কথাটা বলবে। সরি, র্যাম হচ্ছে সিপিইউ, সরি, প্রসেসর। এই প্রসেসরে গেলাম, সরি। প্রসেসরে আপনি যখন যাবেন তখন প্রসেসর সিলেক্ট করার সময় নিচের দিকে দেখবেন যে আপনার ক্যাশ মেমোরির একটা বিষয় আছে, দেখছেন ক্যাশ। এটা হচ্ছে এমন একটা মেমোরি যেটার উপর একটা প্রসেসরের ইন্টারমিডিয়েট স্পিড ডিপেন্ড করে। যেমন আমি যদি কোনো একটা পিসি তৈরি করি, ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে পেন্টিয়াম i3, খেয়াল করেন 10 জেনারেশন পেন্টিয়াম i3 নিলাম, আর এখান থেকে হয়তোবা আহ, ধরা যাক আমি আরো একটু হাই লেভেলে নিই, কোর i7 নিলাম। পেন্টিয়াম 3 এর এখানে কিন্তু ক্যাশ মেমোরি দেওয়া আছে হচ্ছে 6 মেগাবাইট ক্যাশ মেমোরি। তো আপনি ক্যাশ মেমোরির উপর এই প্রসেসরটা ডিপেন্ড করতেছে হচ্ছে ফাস্টার কিনা, ইন্টারমিডিয়েট স্পিডটা অনেক ফাস্টার কিনা। আর এখানেও আপনি দেখবেন যে ক্যাশ মেমোরি আছে 33 মেগাবাইট, মানে এক্সট্রিম লেভেলে ক্যাশ মেমোরি আছে, তার মানে এটা তুলনামূলকভাবে অনেক বেশি দাম হবে। মূলত এটার দাম যদি 7,200 হয়, ক্যাশ মেমোরির জন্যই সাধারণত একটা নির্দিষ্ট জিনিসের দাম 3-4 গুণ হয়ে যেতে পারে। এই জন্য আপনি খেয়াল করবেন যে আপনি ক্যাশ মেমোরিটা ভালো নেওয়ার চেষ্টা করবেন নর্মালি। এটার মূল কাজটা হচ্ছে কি, যে ধরেন আপনার পিসি তো অনেক বারবার একই কাজ করতে থাকে বা অনেক বিভিন্ন ধরনের কাজ একসাথে করতে থাকে। তো একটা পিসির যে সিপিইউ থাকে, মানে মূলত সিপিইউ মানে প্রসেসর এরকম দেখতে থাকে আপনার। ফর এক্সাম্পল এটা হচ্ছে প্রসেসর, এই যে পিন গুলো সাধারণত অ্যাডজাস্ট করতে থাকে। এই প্রসেসর যখন নিজের মধ্যে বারবার কোনো ক্যালকুলেশন, গেম খেলতেছেন, ভিডিও দেখতেছেন, ইন্টারনেট চালাচ্ছেন, অনেক ধরনের কাজ একসাথে প্রসেসিং করতেছে। তো এই কিন্তু একাই সবকিছু হ্যান্ডেল করতেছে। তো এই প্রসেসরের মধ্যে একটা ছোট্ট পার্ট থাকে, এই প্রসেসরের মধ্যে ছোট্ট একটা অংশ থাকে যেইটা র্যাম এবং সিপিইউর মাঝখানে থাকে। এই যে এই জিনিসটা, এটাকে বলে ক্যাশ মেমোরি। ও কি করে, যে সকল কাজ বারবার রিপিট হচ্ছে বা ছোট ছোট কাজ যেগুলোকে হয়তোবা সরাসরি সিপিইউ কে দিলে, মানে ছোট কাজ বড় জায়গায় যাওয়ার দরকার নেই, অল্প মধ্যে আপনি কাজটা কমপ্লিট করে পাস করতে পারবেন। ইন্টারমিডিয়েট কিছু কাজ আছে যে কাজগুলিকে সে নিয়ে দ্রুত প্রসেস করে সিপিইউ কে ঠান্ডা রাখে, মানে খালি রাখে, এবং সিপিইউর কাজটা সহজ করে দেয়। এই জিনিসটা ক্যাশ মেমোরি কাজ। ক্যাশ মেমোরিটা হচ্ছে মানে একটা ফ্যাক্ট যে আপনার পিসি কেনার সময় আপনি খেয়াল রাখবেন এটা। আমি একটা পিসি বিল্ড করে আজকে দেখাবো আপনাদের যে আসলে মূলত কিরকম কাজ করে। এছাড়া আপনার রোম এবং র্যাম আছে ক্যাশ মেমোরি ছাড়াও। রোম আর র্যামের ভিতরে তো আপনার বেসিক পার্থক্য বুঝেনি। রোম মানে হচ্ছে রিড অনলি মেমোরি, র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রিড অনলি মেমোরির ভিতরে একটা পার্থক্য হচ্ছে কি, র্যাম এই পুরো জিনিসটা ছোট ছোট আইসি দিয়ে তৈরি। এই যে এরকম আইসি ডিভাইস দিয়ে তৈরি। এই যে যে চিপ বা আইসি, এগুলো কিন্তু ট্রানজিস্টর বা হচ্ছে ছোট ছোট লজিক গেট অর্থাৎ সিলিকনের তৈরি কোন ইলেকট্রিক্যাল কোন কম্পোনেন্টের মাধ্যমে ইন্টিগ্রেটেড হয়ে কাজটা কিন্তু করতেছে। এই জন্য আপনি এটাকে যদি সচল রাখতে চান, এটার জন্য সবসময় আপনাকে কম্পিউটার অন রাখতে হবে অথবা আপনার ইলেকট্রিসিটি পাস করতে হবে। এটা মোট কথা হচ্ছে ইলেকট্রিসিটি যতক্ষণ পাস করবে ততক্ষণ এই তারগুলি দিয়ে বা বিভিন্ন ডিজাইন দিয়ে আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশন পাস করে করে এইটাকে সচল রাখতে পারবেন। যখন ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে, সিগন্যালও নাই, আপনার এই ছোট ছোট ডিভাইস গুলো অকেজ হয়ে পড়ে থাকে। তার মানে কি, এটা র্যাম বলা হয়, মানে এটা র্যান্ডমলি অ্যাক্সেস করতে পারতেছেন। এই জন্য এটাকে ভোলাটাইল মেমোরি বলা, মানে এটা যতক্ষণ পর্যন্ত কম্পিউটারে অথবা ইলেকট্রিসিটি পাস করে ততক্ষণ পর্যন্ত এটা সচল থাকে, না হলে থাকে না। আর রোম হচ্ছে এমন একটা জিনিস যেটা পার্মানেন্টলি সেভ করে রাখে। এটা একই টেকনোলজি ইউজ করছে, বাট এটাতে আপনি কিছু জিনিস পার্মানেন্টলি সেভ করে রাখতে পারবেন। এটা হার্ড ডিস্কের মতো অনেকটা, কিন্তু হার্ড ডিস্ক না প্রপারলি। তো রোমের ছাড়াও আপনার অ্যাডাপ্টার বলতে একটা জিনিস আছে, আপনি দেখবেন যে প্রায় শুনবেন অ্যাডাপ্টার অ্যাডাপ্টার সামথিং একটা কিছু। আপনার ফোনেও কিন্তু একটা অ্যাডাপ্টার আছে, বা বিভিন্ন আপনি যদি কোনো ল্যাপটপ চার্জ দিতে চান সেখানে একটা অ্যাডাপ্টার আছে। অ্যাডাপ্টার মানে হচ্ছে অ্যাডাপ্ট করে। সে কি করে, আপনার মূল মানে যেই কম্পিউটার সেটার সাথে আপনি আরেকটা কিছুকে জোড়া লাগাতে যাচ্ছে, সে ওটা কম্পিটেবল কিনা জানে না। যেমন আপনি চাচ্ছেন যে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে, আপনি গেম খেলতে চান, আপনার গ্রাফিক্স অনেক হাই দরকার কিন্তু কম্পিউটারে ওটা নাই। তো আপনি কি করবেন, আলাদা একটা অ্যাডাপ্টার কিনবেন, সেটা কি গ্রাফিক্স কার্ড। তো যেটাকে আমরা জিপিইউ বলি, তো গ্রাফিক্স কার্ড যদি কিনেন তাহলে সেটা এই যে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে একটা ভিডিও এক্সপেনশন কার্ড।
এটাকে অ্যাড করে আপনি নিয়ে নেবেন, আপনার অ্যাডাপ্টার হিসেবে কাজ করবে। তো অ্যাডাপ্টার অনেক রকমের হয়, যেমন অনেক সময় দেখবেন আপনার পিসিতে যদি কোনো ইউএসবি পোর্ট কাজ না করে, নষ্ট হয়ে গেছে সবগুলো, বা হচ্ছে আপনার অনেক সময় এনা আপনার যে নেটওয়ার্কের যে তার আইপি যে তারটা থাকে, নেটওয়ার্ক পোর্ট, এনআইডি, এনআইসি, তো ওই ইন্টারফেসের যে পোর্টটা সেটা নষ্ট হয়ে গেছে ল্যান কার্ডের। আপনি ল্যান কার্ড কিনে নিতে পারেন আগে। আপনি যদি কম্পিউটারের মনিটরের সাথে কানেক্ট করছেন, যে ভিজিএ পোর্টটা আছে যেটা আমরা দেখতেছি, যে এইটা ভিজিএ পোর্ট, এটা এটা মনিটরের কানেকশন দেয়, এটা কোনো কারণে পিন ভেঙে গেছে বা কিছু একটা হয়েছে, আপনি কি করলেন, আরেকটা এরকম কার্ড কিনে আনতে পারবেন, এটা কিনে এজিপি স্লটে অ্যাড করতে পারবেন। এই যে লেখা আছে এজিপি, আমার মনে আছে কিনা জানি না, এই যে এরকম আপনি আহ, যখন মাদারবোর্ড পড়ছিলেন তখন কিন্তু এজিপি স্লট লেখা ছিল, এই যে এজিপি, এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন। তো এইটা হচ্ছে মূলত আপনার বিভিন্ন ধরনের অ্যাডাপ্টারের কাজ। অ্যাডাপ্টার ছাড়া প্রসেসর এবং চিপ। চিপ মানে হচ্ছে ছোট ছোট ইউনিট, যেমন এই যে হাতের মধ্যে দেখতেছেন, এটা একটা চিপ। এই চিপের ভিতরে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন অফ ট্রানজিস্টর বা ছোট ছোট লজিক গেট থাকতে পারে। আপনার লজিক গেটের নাম শুনছেন, যেমন অ্যান্ড অর নট, এগুলোকে ছোট ছোট মানে ইন্টারকানেক্টেড সিলিকনের বিভিন্ন ধরনের ডিজাইন করে করে ভিতরে বসানো হয়, এবং এইটাকে স্প্যান্ড করে অনেক সুন্দর ডিজাইন করে প্রসেসর বানানো হয়। আপনি প্রসেসর দেখছেন, এটাকে প্রসেসর বলা হয়। প্রসেসরের এগুলো উপরে যে জিনিসগুলোকে পিন বলা হচ্ছে, এই নিচে যে ব্ল্যাক পার্টটা দেখতেছেন এটা হচ্ছে মূলত ফ্যান। এটাই মূলত আমাদের হার্ট কম্পিউটার। এছাড়া থাকে হচ্ছে হার্ড ডিস্ক, আপনার হার্ড ডিস্ক দেখছেন, এবং এটা পোর্টেবল হার্ড ডিস্ক। পোর্টস, যে সকল পোর্ট আমরা দেখাটা জরুরি, যেমন PS2 পোর্ট আছে, এটা কিবোর্ড বা মাউসের জন্য এখন বর্তমানে ইউজ হয় না, বাট এটা খুব এফেক্টিভ একটা পোর্ট ছিল। এই পোর্ট হচ্ছে, মানে ফিমেল পোর্ট বলতে আপনি বুঝবেন যে যেমন ইউএসবি পোর্ট, এটা ফিমেল পোর্ট। ইথারনেট পোর্ট, এটা দেখতে এরকম থাকে। সিরিয়াল পোর্ট, আপনি এগুলি সাধারণত ভিজিএ কেবল, মানে যেগুলো ডিসপ্লে দেখেন প্রজেক্টরের, সেই ধরনের জিনিসগুলো অ্যাড করতে পারেন। প্রিন্টারের পোর্ট এরকম থাকে বড়, মনিটরের পোর্ট থাকে এটা ছোট। ডায়াল আপ মডেম পোর্ট থাকে, মানে হচ্ছে যেগুলো আপনি যে কমিউনিকেশন করার জন্য, যে ফোন কমিউনিকেশনের জন্য যে পোর্ট থাকে সেটা। স্পিকারের পোর্ট থাকে, লাইন ইন পোর্ট থাকে, এগুলো ছোট ছোট সিম্বল বাইরে দেওয়া থাকে, গেম পোর্ট থাকে। এগুলো হচ্ছে বেসিক পোর্ট। তো
তো দেখেন আমরা এখানে মেল এবং ফিমেল দুই ধরনের পোর্টই দেখাইছি, যে কোনটার জন্য কি ধরনের পোর্ট লাগে। এটা জাস্ট আইডিয়া নেওয়ার জন্য আপনাদের। আহ, এরপর হচ্ছে স্লট। আমরা স্লট সম্পর্কে দেখতেছি অনেক। স্লট বলতে বোঝাচ্ছে আপনি যেখানে এক্সট্রা পেরিফেরাল বা বাইরের যে সকল এজিপি কার্ড বা অ্যাডাপ্টার যেগুলো অ্যাড করতে পারবেন সেটাকে বলা হচ্ছে স্লট। ওকে, তো এখানে দেখেন অনেকগুলো স্লটের ইনফরমেশন দেওয়া আছে। পিসিআই এক্সপ্রেস স্লট দেওয়া আছে। স্লট গুলো তো মূলত এরকম দেখতে থাকে, এই জিনিসগুলোকে স্লট বলা হয়। এছাড়া কেবল বা বাস, এই যে বড় অংশটা দেখতেছেন এটা এখন প্রায় প্রচলন নাই, এটাকে বলে বাস। এখানে 32টা বা 64টা করে আপনি ডেটা পাস করতে পারবেন। আপনি এটা নিয়ে খেয়াল করবেন, আপনার পিসিতে কিন্তু উইন্ডোজ যখন আপনি সেট আপ দেন তখন দেখবেন যে 32 বিট পিসি লেখা আছে, আর এবার লেখা 64 বিট পিসি, এই কথাটা লেখা আছে। এটা মানে হচ্ছে 32 বিট পিসি বলতে 32টা বিট, মানে 0 1 একসাথে সে পাস করতে পারে। 64 বিট পিসি মানে হচ্ছে 64টা 0 1 একসাথে পাস করে। এই যে বিট গুলি যে পাস করতেছে এগুলো হচ্ছে মূলত এই বাসে আগে পাস করানো হতো। এখানে দেখবেন 32টা বা 64টা ইনফরমেশন পাস করার জন্য ছোট ছোট পিন আছে, এই তার দিয়ে পাস হয়। আর বর্তমানে এখন এই কেবল দিয়ে পাস। আর এটা হচ্ছে ভিজিএ পোর্ট। আর এই যে তারটা দেখতেছেন এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল, পাওয়ার সাপ্লাই। এবং এটা হচ্ছে মূলত আমাদের একটা বেজ আইডিয়া যে আমরা মানে কিভাবে কম্পিউটারটা দেখি এখন বর্তমানে। তো আমি আপনাদেরকে আহ, কিছুটা ব্রেক দিব, মানে 10 মিনিটের মতো। আপনারা কিছু প্রশ্ন করতে পারবেন এই 10 মিনিটে, এবং কিছু প্রশ্ন উত্তর দেবো, এবং এরপরে আমি আপনাদেরকে একটা পিসি কনফিগারেশন ব্যাপারটা বুঝাই দিব, আসলে কোথায় কি মিন করে। অ্যাকচুয়ালি আমরা বই থেকে অনেক কিছু দেখতে পারবো, কিন্তু বই দেখা চাইতে আমার মনে হয় আপনার ডিভাইস গুলিকে একদম প্র্যাকটিক্যালি একটা মার্কেট ফিল্ড থেকে কিভাবে কাজ করে সেটা দেখা ভালো। তো আপনাদের প্রশ্ন উত্তর সেশন এখন শুরু হবে। আচ্ছা, আমি আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে একটা পিসি বিল্ডিং এর বিষয় দেখাচ্ছি, এবং এখানে কিছু টেকনিক্যাল কথা বলে আপনাদেরকে বলে দিব। নর্মালি যেটা হয় যে আপনি যখন একটা পিসি কিনতে যান বা পিসি চিনেন, আহ, সেটার জন্য খুব ভালো একটা অপশন হচ্ছে স্ট্রাটেক বা বিভিন্ন কোম্পানির একটা পিসি বিল্ডার একটা অপশন আছে। তো পিসি বিল্ডার অপশনে যেটা হয় কি, আপনি এট এ গ্ল্যান্স দেখতে পাবেন যে একটা পিসিতে কোন কোন কম্পোনেন্ট মাস্ট থাকতেই হবে, বা কোন কোন কম্পোনেন্ট আপনি হয়তো বা পরেও কিনে নিতে পারেন। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন কোর কম্পোনেন্ট মানে হচ্ছে আপনার পিসিতে এগুলো থাকতেই হবে। আপনি কম বেশি টাকা আপনার বাজেট অনুসারে দেখে নেবেন। তো আপনার বাজেট একটা ফ্যাক্ট। তবে আমি বাজেট এখানে কনসিডার করতেছেন। আমি দেখবো যে আমার জন্য আমি একটা পিসি বিল্ড করব, এবং সেইখানে আমি কি করতে পারি। ম্যাক্সিমাম হয়তো বা একটা গ্রাফিক্স এর কাজ করলাম, বা অ্যানিমেশনের কাজ করলাম, মেশিন লার্নিং এর কাজ করলাম, এই ধরনের জন্য আমার একটা হাই কনফিগারেশন পিসি লাগবে। Okay? এবং এটা খেয়াল রাখবেন যে পিসিটা যেই কনফিগারেশনে ইউজ করতেছেন বা করবেন, সেই জিনিসটা একটা নির্দিষ্ট আপনার ওয়াট, মানে কোন একটা কম্পিউটারে পাওয়ার কনজিউম করবে, মানে আপনার ইলেকট্রিসিটি বিল কত আসবে, এটা একটা ফ্যাক্ট। তো আমি প্রথমে একটা সিপিইউ চুজ করি। সিপিইউটা আমি চয়েস করার জন্য সিপিইউ তে ক্লিক করলাম, এখানে একটা পেজে যাবে, সেখানে অনেকগুলো সিপিইউ এর অপশন দিবে। এখানে আমি এত ডিটেলসে বলবো না যে সকেট কি জিনিস, আমি শুধু বলবো যে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, অপশনগুলো আপনারা খেয়াল রাখবেন। এই যে সকেট, এই জিনিসগুলো মূলত আপনি ম্যাচ করাবেন হচ্ছে আপনার মাদারবোর্ডের সাথে। ধরেন আমি এখানে 1700 সকেট বা 2100 এই সকেটটা নিলাম, হ্যাঁ। তার মানে মাত্র একটা প্রসেসরই আছে এই সকেটে। বা আমি চিন্তা করলাম যে না, আমি 1700 নিলাম, তার মানে এখানে 1700 কতগুলি সকেট আছে দেখেন। আমি পার্সোনালি সকেটটা সিলেক্ট করবো মাদারবোর্ডের উপর চিন্তা করে। তো আমি চাচ্ছি যে কোরাই 7 এর একটা কিছু নিতে। কোরাই 7 বলতে নাম্বার অফ কোর বোঝায়। নাম্বার অফ কোর মানে যদি কোরাই 3 লেখা থাকে তাহলে কোর হচ্ছে দুইটা, কোরাই যদি 7 লেখা থাকে ওইরকম 6টা কোর। এরকম আপনি দেখবেন যে কোর কয়টা, এরকম বিষয়টা। যতগুলো কোর আপনাকে ওখানে উল্লেখ করা আছে, ওই কোর মানে হচ্ছে ছোট ছোট পার্ট, যেই পার্ট গুলিতে বিভিন্ন রকমের প্যারালাল কম্পিউটিং হয় আর কি। তো আমি চাচ্ছি যে ধরেন 8 কোরের একটা একটা নিতে। তো 8 কোরের এখানে দেখবেন যে এই যে কোরাই 7 আছে, দেখছেন। তো আমি চাচ্ছি কোরাই 7 এর এইটাই নিই। এই পিসিটা আমি সিলেক্ট করবো, অ্যাড করে দিলাম। এই যে কোরাই যেটা আমরা দেখতেছি, এটার মধ্যে কিছু কথা লেখা আছে, যেমন এটার ফ্রিকোয়েন্সি কত। ফ্রিকোয়েন্সি বলতে বোঝায় কয় হার্টজের কোর। এইটাই হচ্ছে মূলটার জিনিস, যে একটা প্রসেসরের পাওয়ারটা বা ক্যাপাসিটি আপনি কিভাবে বুঝবেন কত হার্টজের। যেমন এখানে 2.9 থেকে 4.8 গিগা হার্টজ, মানে 1 সেকেন্ডে 4.8 বিলিয়ন পরিমাণ কাজ সে করতে পারে। এটা হিউজ পরিমাণ কাজ, অনেক অনেক।
তারপর এখন বর্তমান বিশ্বে এটা অনেক বেশি একটা না এরকম হয়ে গেছে। তো আপনার যদি টার্গেট থাকে যে না আমি অনেক ফাস্ট প্রসেসিং করতে পারি, হিউজ প্রসেসিং করতে পারি, এরকম একটা কিছু কিনবো, তাহলে এখানে দেখে নিবেন ক্লক স্পিড আপনার যেটা লাগে। যেমন আমি যদি চাই যে অনেক হাই লেভেলে কাজ করব, 3.5 থেকে 3.9 গিগাহার্টজ হবে না, 4 এর ঘরে হবে, তাহলে 4 সিলেক্ট করব। তাহলে 4 GHz র্যাম আমি দেখে নিব। তাহলে 4 GHz র্যাম না, সরি, প্রসেসর, মানে এত স্পিডে সে কাজ করবে। এবং কোর আপনার কয়টা লাগবে এটা আপনি দেখে নিতে পারেন, নাম্বার অফ কোর চয়েস দিতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে ক্যাশটা গুরুত্বপূর্ণ। ক্যাশ মেমোরি যত বেশি থাকবে, ইন্টারমিডিয়েট অপারেশন বেশি হবে, ফাস্টার কাজ করবে, মেমোরি প্রসেসরের প্রেসারটা কম পড়বে। আপনি দেখবেন প্রতিটার পাশে ক্যাশ মেমোরির কথা লেখা আছে। তো আমি প্রিফার করি হচ্ছে ধরেন 8 থেকে 12 মেগাবাইট, মানে কমের মধ্যে যায় আর কি, এরকম একটা ক্যাশ মেমোরি আছে কিনা। নাই, তাহলে আমি আর একটু দেখি অন্য কোথাও আছে কিনা ক্যাশ মেমোরির মধ্যে। ধরেন 14 থেকে 16, হ্যাঁ আছে, এরকম দুইটা তিনটা আছে। দেখেন, তাহলে আমি 14 থেকে 30 মেগাবাইটের মধ্যে আমি একটা, সাপোজ এইটা 11 জেনারেশন, মানে সেই জেনারেশন 11-এর একটা পিসি নাম, 16 মেগাবাইট ক্যাশ। সকেটটা খেয়াল রাখবেন, এটা হচ্ছে আপনার মাদারবোর্ডের নাম, মানে মাদারবোর্ডের সাথে কানেক্ট করার। কোর হচ্ছে 8টা, সিপিইউ থ্রেড হচ্ছে ডাবল 16টা, এবং এটা গ্রাফিক্স হচ্ছে নর্মাল গ্রাফিক্স। ওকে, এই হচ্ছে এটাকে আমি অ্যাড করে দিলাম। এটা অ্যাড হয়ে গেল। এই যে অ্যাড হওয়ার সাথে সাথে আপনি বুঝে যাবেন যে এইটা যদি চলে কম্পিউটার হিসেবে, তাহলে আপনার 65 ওয়াটের মানে পাওয়ার কনজিউম হবে, মানে ইলেকট্রিসিটি 65 ওয়াট খরচ হবে আর কি, আপনি যতক্ষণ চালাবেন আর কি। আচ্ছা, আহ, এবার আমি আসি সিপিইউ কুলার। কুলারটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সিপিইউ ঠান্ডা রাখার জন্য। খুব ভালো একটা কুলার নিবেন। আপনি যদি সিপিইউ অনেক বেশি গরম হয়ে যায় তো ঝামেলা, যে কোনো একটা কুলার নিতে পারেন আপনার যে সকেটের জন্য লাগে। যেমন আমার সকেটটা কত ছিল এটা আমি দেখে নিই আরেকবার, হ্যাঁ। যেমন এখানে সকেটটা ছিল হচ্ছে আহ সিপিইউর ক্ষেত্রে এই যে LGA 1200। তো এই 1200-এর জন্য আমি, এই যে LGA 1200-এর জন্য যে সকল এয়ার কুলার টাইপ আছে, সেই টাইপের যে কোনো একটা আপনি সার্চ করতে পারেন। আপনি ইচ্ছা করলে কালারফুল নিতে পারেন, কালারফুল ছাড়া নিতে পারেন। হয়তো বা আমি 2000 টাকায় যে এটা ডিপ কুল, এটা আমি অ্যাড করে নিলাম। হয়ে গেল অ্যাড, ব্যাস। তাহলে একটা কুলার নিলাম। এই কুলারটা মূলত হচ্ছে সিপিইউর উপরে থাকে এবং এটা ঠান্ডা করতে থাকে সবসময়, ফ্যানের মতো ঘুরতে থাকে, গরম বাতাসগুলি বের করে দেয়। এটা মাদারবোর্ড, এটা চয়েস করতে হবে। সো মাদারবোর্ডে যাই। এবং মাদারবোর্ডটা, আমার সকেটটা খেয়াল রাখতে হবে এই কোনটা। আপনি মাদারবোর্ড যে কোনো একটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। সবচেয়ে বেস্ট মাদারবোর্ড হচ্ছে গিগাবাইট আসুসের। আমি গিগাবাইটেরটা সিলেক্ট করলাম, মানে গিগাবাইটের মাদারবোর্ড আমি নিতে চাই। এখানে মাত্র দুইটা অপশন আছে। তো যাই হোক না কেন, মাদারবোর্ডের কিছু ফর্ম ফ্যাক্টর আছে, মানে এটা কি বড় সাইজ না ছোট সাইজ, এরকম অনেকগুলো ফর্ম ফ্যাক্টর আছে। ছোট হইলে মাদারবোর্ডে অনেক ধরনের পোর্ট টোর্ট কম থাকে, বড় হলে ভালো। আপনার র্যাম টাইপ থাকে, আপনি মাদারবোর্ডে কত হাইস্ট র্যাম ইউজ করতে চান। যেমন এখন বর্তমানে DDR5 এর যুগে এসে গেছে, মানে DDR5 এর পরে যাবে। এখন এখন DDR3 4 মানে চলবে, বাট নেওয়ার দরকার কি, আপনি যেহেতু আপগ্রেড আছেন। আমি চাচ্ছি DDR5 টাইপের র্যাম যেন সাপোর্ট করে, এই ধরনের র্যাম নিতে। তো এটা যদি থাকে আসবে, যদি না থাকে আসবে না। আমি DDR4 দিলাম। DDR4 সাপোর্ট করে অনেকগুলো র্যাম আছে এরকম। এছাড়া একটা র্যাম, আর কি কি স্পেশাল ফিচার আছে দেখে নিতে পারেন, বাট মূল টার্গেটটা থাকবে হচ্ছে র্যামে, যে আমার এইখানে এই ধরনের র্যাম অ্যাড করা যেতে পারে। এবং আর একটা জিনিস থাকবে, আপনি কোন ব্র্যান্ডেরটা নিবেন। তো আমি এখান থেকে একটা, ধরেন যদি গিগাবাইটের চিন্তা করি, দেখেন গিগাবাইটের এইটা আমি চিন্তা করি। যেমন 10 জেনারেশন, 11 জেনারেশন, খেয়াল করেন আমাদের কিন্তু ইন্টেলের কিন্তু 11 জেনারেশন নিয়ে রাখছি, Core i7 Core i9। এখানে কিন্তু 11 জেনারেশন মাদারবোর্ড, মাইক্রো ATX মাদারবোর্ড দিছি আর কি, এটা নিতে পারেন। বা এটা আছে 10,300 টাকার মধ্যে। তো এই এই কয়টার মধ্যে আপনি নেন, হয়তো বা এটা নিলাম আমি। এটার মধ্যে দেখবেন যে DDR4 র্যাম ইউজ করা যাবে দুইটা। তার মানে দুইটা বড় বড় র্যাম নিয়ে নেবেন। আলট্রা ফাস্ট PCI কেবল আছে, 4টা ডিসপ্লে ইন্টারফেস আছে। আমি এটা অ্যাড করে নিলাম আপাতত। তো এটার সাথে এটা যায়। ওকে, এরপর র্যাম লাগবে আমার। তাহলে র্যামটা এখানে চয়েস করার ক্ষেত্রে আমি দেখবো যে কোন র্যামটা নিলে ভালো হয়। র্যাম সাধারণত কোর্সার র্যাম গুলি ভালো হয়, সাধারণত গিগাবাইট, G স্কিল সবই মোটামুটি ভালো। টুইনমোস সবচেয়ে বিখ্যাত, এ ডাটা বিখ্যাত, ট্রান্সেন্ট বিখ্যাত, মানে কোনোটা আপনি ফালাইতে পারবেন না। ডিউরেবিলিটির দিক থেকে এবং স্পিড এবং ভালো দিক থেকে, কোর্সারের দামের দিক থেকে অনেক বেশি হয়। কোর্সার র্যাম, গিগাবাইট, টুইনমোস, ট্রান্সেন্ট, এগুলো। র্যামের প্রথম টার্গেটটা থাকবে আপনি কত জিবি নিবেন। দেখেন আপনার স্লট মাত্র দুইটা, নিলে একবারে নিতে হবে আপনাকে, নাইলে র্যাম কিন্তু দুইটা বেশি অ্যাড করতে পারবো না। তো আমি 32 জিবির একটা র্যাম নিলাম, পরে আরো 32 জিবি দরকার হলে নিবো। হ্যাঁ, এবং র্যাম নেওয়ার সময় খেয়াল রাখবেন যে মাদারবোর্ডে কয়টা র্যামের স্লট আছে এবং কত গিগাবাইট পর্যন্ত আপনি র্যাম অ্যাড করতে পারেন। মেমোরি টাইপ কি, DDR4 আমি বলে দিছিলাম, DDR4 এক কম্পিটেবল আছে, হ্যাঁ একটাই মাত্র আছে। তাহলে ওইটা আমি নিব।
আপনি ইচ্ছা করলে বাস স্পিড মিলাই দিবেন, বাস স্পিডটা সেখানে গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তাহলে দেখেন আপনি যখন র্যামটা নিবেন তখন খেয়াল রাখবেন যে DDR4 এর কত জিবি র্যাম, এটা পরে দেখেন। বাস স্পিডটা কত নিবেন সেটা আপনি খেয়াল করবেন, কত বাস স্পিড আপনি নিতে চান। এইটা হচ্ছে কত দ্রুত ডাটা আদান প্রদান করতে পারে। তো আমি আপাতত যেহেতু বাস স্পিড পাচ্ছি না, 32 জিবির একটা র্যাম নিয়ে নেই, বা 16 জিবির। কোর্সারের এই র্যামটা আছে, এটা খুব ভালো, DDR4 এর 3200 মেগাহার্টজ, অনেক ভালো, নিয়ে নিলাম এটা। তো একটা ব্যালেন্সড র্যাম নিয়ে নিলাম 16 জিবির। স্টোরেজ রিকোয়ার্ড লাগবে অবশ্যই। আপনি এইচডি হার্ড ডিস্ক এবং এসএসডি দুইটা নেওয়া বেটার। কেন না বেটার? এসএসডি হচ্ছে ফাস্টার অপারেশন করে, ডিউরেবল, সহজে নষ্ট হয় না, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট নাই, ফলে ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে। এর মানে হচ্ছে এটাতে ডেটা লং টার্ম ধরে থাকতে পারবে, এটা বারবার ঘুরে না, এটা কোনো ঘোরার জিনিস নেই, এটা জাস্ট একটা ইলেকট্রনিক পার্ট। এই ধরনের যদি আপনি হার্ড ডিস্ক গুলি নেন তাহলে আপনার ডেটা মানে দাম বেশি পড়বে। যেমন আপনি যেটা করতে পারেন, ছোট কাজের কাজের জন্য 128 জিবির একটা ছোট্ট একটা মেমোরির এসএসডি নিতে পারেন। হুম। এবং এই যে ছোট একটা মেমোরি নিলেন এসএসডি, এটা স্পিড বলতে কিছু থাকবে না, মনে রাখবেন। ইন্টারফেস আপনি ইচ্ছা করলে দিতে পারেন। মূলত এই টার্গেটটা থাকবে হচ্ছে রিড স্পিড, রাইট স্পিড। আপনি রিড রাইট স্পিডটা খেয়াল রাখবেন, যে আপনি যদি চান যে দ্রুত রিড রাইট করতে পারে, তা এরকম দরকার। যেমন আমি হয়তো বা রিড রাইট স্পিড দিলাম হচ্ছে 1000 MB, আসলে কি এরকম আছে কিনা জানি না, কারণ এত স্পিডে হয়তো থাকে না। আমি যদি 800 দিই, 800 পর্যন্ত আছে কিনা দেখি, একটা আছে মাত্র। তার মানে এই যে এসএসডি টা দেখতেছেন না, এই এসএসডি টা সবচেয়ে বেশি পরিমাণ রিড রাইট স্পিড নিয়ে আপনাকে 128 জিবি দিবে। তো আপনি এভাবে দেখিয়ে নিবেন, হ্যাঁ, যে কোনটাতে সর্বোচ্চ পরিমাণ রিড রাইট স্পিড আছে। এটা হচ্ছে অত দ্রুত একটা সফটওয়্যার অন করবে, উইন্ডোজটা লোড হবে, খুব তাড়াতাড়ি কাজটা করবে, ঠিক আছে। তো আমি এখান থেকে চেষ্টা করব যে রিড রাইট স্পিডটা বাদ দিই। আমি দেখি এখান থেকে কোর্সায়ারের একটা কিছু একটা নেই, হার্ড ডিস্ক এসএসডি সিলেক্ট করলাম, তাহলে এসএসডি গুলো আসলো। এখানে হিগ বিশন আছে, আপনি টুইন মোশন নিতে পারেন, টুইন মোশনটা ভালো সাধারণত। আপনি নিবেন হচ্ছে কত, 128 জিবি, আমি এটা নিয়ে নিই সিলেক্ট করে। 128 জিবির মধ্যে এই কয়টাই মাত্র অপশন আছে। আপনি টুইন মোশন যেটা আছে আলট্রা 128 সাটা 3 এসএসডি আছে, 2.5 ইঞ্চি ছোট হার্ড ডিস্ক, 580 মেগাবাইট পার সেকেন্ডে আপনি রিড রাইট হবে, মোটামুটি এনাফ, মোর দেন এনাফ। আপনি এটা অ্যাড করে নেন। এটা কেন অ্যাড করছেন, কারণ এখানে আপনি উইন্ডোজটা সেট আপ দিয়ে রাখবেন, আর কোনো কাজ নেই। উইন্ডোজ তাড়াতাড়ি লোড হবে, উইন্ডোজের ভিতরে সফটওয়্যারগুলি লোড হবে, এখানে ইনস্টল দিতে পারবেন খুব তাড়াতাড়ি, সুন্দর। তো এতে হয় কি, মানে ফাস্টার হয় প্রসেসিংটা। আর আরেকটা স্টোরেজ আপনি নিতে পারেন, সেটা হচ্ছে আপনার অ্যাড এন্ড আন্ডার স্টোরেজ, আপনি ইচ্ছা করলে অ্যাড করতে পারেন, সেটা হার্ড ডিস্ক নেন। হার্ড ডিস্ক কেন নিবেন, কারণ আপনি তো অনেক ডেটা রাখতে হবে, সেটা তো আর জিবিতে হয় না, টেরাবাইটে হয়। তো আপনি হার্ড ডিস্কের ড্রাইভ অ্যাড করেন। আপনি ন্যূনতম 2 টেরা নিয়ে রাখতে পারেন, আমি 2 টেরার হার্ড ডিস্ক নিয়ে নিলাম, 2 টেরাবাইট থেকে 4 টেরাবাইটের। এবং চেষ্টা করবেন সি গেটের হার্ড ডিস্ক কিনতে আর কি। এবং সি গেটের হার্ড ডিস্ক একটা জিনিস খেয়াল রাখবেন, হার্ড ডিস্ক কেনার সময় কত টেরাবাইট নিছেন এইটার চাইতে কত স্পিড আরপিএম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, মনে রাখবেন। হার্ড ডিস্কের ক্ষেত্রে কত টেরাবাইট নিছেন, টেরাবাইট তো যত ইচ্ছা নিতে পারেন, সমস্যা নাই। আপনি 2 টেরাবাইট নিছেন মাত্র 9,000 টাকা, খেয়াল করেন। কিন্তু এটার আরপিএম কত খেয়াল করেন, ম্যাক্সিমাম আরপিএম হচ্ছে 7,200। 7,200টাই নিবেন। আরপিএম মানে হচ্ছে রোটেশন পার মিনিট। হার্ড ডিস্ক, এই যে আপনারা দেখেন না অনেক সময় আপনি ডাবল ক্লিক করছেন বা একটা গেম চালাচ্ছেন, ভিডিও অন করছেন, স্লোলি লোড হইতেছে। এর মানে হচ্ছে, মানে লোড স্লোলি হচ্ছে কেন, হার্ড ডিস্ক অনেক হাই, হার্ড ডিস্কের স্টোরেজ ক্যাপাসিটি হাই, বাট আপনার হার্ড ডিস্ক রিড করতে পারতেছে না। রিড হচ্ছে 7,200 রোটেশন পার মিনিট, 1 মিনিটে 7,200 বার ঘুরতেছে। তার মানে এত মাত্র এই করে, তার মানে 5,400 আর কম ঘুরে, যত বেশি ঘুরে ততটা হাই কোয়ালিটির। সো আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে ধরেন ম্যাক্সিমাম হচ্ছে 10,000 আরপিএম হার্ড ডিস্ক আছে, হ্যাঁ। তো 10,000 আরপিএম এর একটা হার্ড ডিস্ক আমি আপনাদেরকে দেখাই, এটার দাম কিরকম পড়ে, হ্যাঁ। এই সেম জিনিস, যেমন আপনি 7,200 সি গেটের একটা 2 মেগা ডেল কোম্পানিতে পাবেন, দেখেন 2.4 টেরাবাইট একটা ডেল কোম্পানির যদি হার্ড ডিস্ক আপনি নেন, সেটার আরপিএম দেখেন, 10,000 আরপিএম।
তার মানে মাত্র 2.4 টেরাবাইটের একটা হার্ড ডিস্কের দাম হচ্ছে প্রায় 45,000 টাকা। কিন্তু আপনি যদি এই একই জিনিস 2 টেরাবাইট নেন, কিন্তু 7,200 নেন, তাহলে সেই জিনিসের দাম কত হইতেছে? মাত্র 24,000 টাকা, মানে ডাবল হয়ে গেছে অলমোস্ট। সো এটা একটা ফ্যাক্ট। মানে আপনি যেই টেরাবাইট হার্ড ডিস্ক নেবেন, মানে এটা 4 টেরাবাইট আর কি, অ্যাকচুয়ালি 4 টেরাবাইট হয়ে মাত্র 24,000 টাকা। তার মানে এটা হিউজ একটা ডিফারেন্স। তো এই জায়গায় আপনি খেয়াল রাখবেন যে আপনি আসলে কত টেরাবাইটের হার্ড ডিস্ক চান। সো আমি এখান থেকে হয়তো বা 2 টেরাবাইটের একটা সিলেক্ট করি। যদি থাকে 1 টেরাবাইট, এটা নিয়ে নিলাম আপাতত। তো একটা হার্ড ডিস্ক আপনি নিয়ে নেবেন। আপনার যদি এমন হয় যে খুব ফাস্টার প্রসেসিং এর জন্য দরকার হার্ড ডিস্কের, তাহলে আরপিএমটা খেয়াল রাখবেন, আর না হলে টেরাবাইটটা খেয়াল রাখবেন। ওকে। গ্রাফিক্স কার্ড যদি লাগে কিনবেন, না হলে দরকার নেই। ঠিক আছে, গ্রাফিক্স কার্ডটা আমি চিনাই দিই এটা আসলে কিভাবে কাজ করবে। যে কোনো কোম্পানি ইজ ওকে। গ্রাফিক্স কার্ডের দুইটা জিনিস থাকে, একটা জিনিস হচ্ছে ব্র্যান্ড, আর একটা হচ্ছে চিপসেট। ব্র্যান্ড মানে হচ্ছে কোন কোম্পানি বানাইছে, আর চিপসেট মানে হচ্ছে যেই কোম্পানিটার গ্রাফিক্স এর মূল আর্কিটেকচারটা সেটা দিছে। আপনি দেখবেন যে মাত্র তিনটাই আর্কিটেকচার আছে, এটা এনভিডিয়া সবচেয়ে বিখ্যাত, এমডি আর ইন্টেল। এনভিডিয়াটা সিলেক্ট করবেন সবার আগে। এরপর আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই। আমরা সাধারণত আসুস বা এমএসআই এটা নিই, আমি এমএসআই এর একটা নিলাম। ঠিক আছে, এমএসআই এর দাম কম কিন্তু কাজে ভালো করে। আপনি গ্রাফিক্স কার্ড এই কারণে বেশি দাম যে এটার যে মেমোরি, এটা হচ্ছে অনেকটা আপনার এসএসডি কোয়ালিটির মেমোরি এটা ইউজ করে আর কি। এটা মানে একদম ইনস্ট্যান্ট আপনার টেকনোলজিতে মানে ক্লক বুস্ট করতে পারে। মেমোরি বাস স্পিড সব বেশি থাকে। আপনি বেশি হাই কোয়ালিটি নিলে আপনাকে যেটা করতে হবে, মেমোরি টাইপটা খেয়াল রাখবেন। দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ধরেন আপনি গ্রাফিক্স কার্ড কিনলেন, আপনার দরকার হচ্ছে মেমোরির সাইজ বেশি দাঁড়াবে, তার মানে 8 জিবি, 16 জিবি বা 4 জিবি, অনেক বেশি মেমোরি নিচ্ছেন। তার মানে বেশি মেমোরি নিয়ে অনেক ডাটা লোড করে আপনি কাজ করতেছেন। ওকে, এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে না, আমি নিব অল্প মেমোরি, ধরেন 2 জিবির মেমোরি নিলাম গ্রাফিক্সে, কিন্তু আমি নিব হচ্ছে মেমোরি টাইপটা ভালো নিব, মানে সেটা বাস স্পিডটা অনেক বেশি থাকবে। তো আমি এটা ব্যালেন্স করি, যেমন DDR4 নেই, হ্যাঁ, ফোরের একটা গ্রাফিক্স কার্ড আছে 4 জিবির, আমি এইটাই নিব। তার মানে কি, এটা ব্যালেন্স থাকলো যে 4 জিবির DDR4 এর গ্রাফিক্স কার্ড পাইলাম, এটা বেস ক্লক এত, এবং সাথে সাথে 4 জিবিও পাইলাম। তাহলে এইটা নিলে মোটামুটি আমার ভালো যায়। যেমন আমার পিসি হয়তো 2 জিবির গ্রাফিক্স কার্ড আমি ইউজ করছি, কিন্তু 760-এর ভার্সনের। পাওয়ার সাপ্লাই নিবেন, খেয়াল করেন এই এই জিনিসগুলো অ্যাড করার পর আপনি উপরে তাকাবেন যে আপনার মোটামুটি কিন্তু কত পাওয়ার সাপ্লাই যাচ্ছে খেয়াল করেন। 65 ওয়াট পর্যন্ত যায়, এখানে 10 থেকে 15 ওয়াট যাচ্ছে, 60 ওয়াট পর্যন্ত, মানে অন এন এভারেজ আপনি দেখবেন সব মিলে মানে 1-150 ওয়াটের মতো কাছাকাছি আপনার চলে গেছে পাওয়ার সাপ্লাই, মানে পাওয়ারের পরিমাণ। তো আপনি এখন চুজ করবেন হচ্ছে পাওয়ার সাপ্লাইটা কি হওয়া উচিত। তো যেহেতু মানে অলমোস্ট 200 ওয়াটের উপরে চলে গেছে, আপনার 200-250 ওয়াটের উপরে, তার মানে আপনি তো আর কম নিতে পারবেন না। তো আপনি চেষ্টা করবেন যে 400-র কাছাকাছি ওয়াটের পাওয়ার সাপ্লাই নিতে। 400-র কাছাকাছি পাওয়ার সাপ্লাই ওয়াট নেওয়া মানে হচ্ছে আপনার পিসিটা ঠিক মতো চলবে, কিন্তু একটা টাইম এটা বুঝতে হবে যে এখানে কিন্তু হিউজ পরিমাণ মানে আপনার আছে। তো যে কোনো একটা নেন আপনি, যে থার্মাল টেকের পাওয়ার সাপ্লাই গুলি ভালো, 450 ওয়াটের। তো আপনি মনে করেন থার্মাল টেক আমি অ্যাড করে নিলাম, এটা মানে হাই কোয়ালিটি পাওয়ার সাপ্লাই, এটা আপনাদের অনেক সময় বুঝাই দিবে। তাহলে এই পাওয়ার সাপ্লাইটা 450 ওয়াটের, তার মানে সব মিলিয়ে যদি 450 ওয়াট খরচ হয়, সে এখানে ব্যাকআপ দিতে পারবে। এবং কেসিং নিবেন। কেসিং জিনিসটা হচ্ছে আপনারা অ্যাজ ইউজুয়াল জানেন, কেসিং এর ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে ওই বেশি খাঁজ কাটা টাইপের কেসিং গুলি না নেওয়ার চেষ্টা করবেন। ট্রান্সপারেন্ট কেসিং নিলে আরো ভালো। খোলামেলা কেসিং গুলি বেশি নিবেন, যাতে গরম বাতাস গুলো বের হয়, ধুলাবালি যেন না পড়ে, এমন একটা কেসিং নেওয়ার চেষ্টা করবেন, খুব মিনিমালিস্টিক কেসিং। তো কেসিং এর অনেকগুলো ব্র্যান্ড আছে, এর ভিতরে কোর্সারের ব্র্যান্ডটা সবচেয়ে বেস্ট। কোর্সারের ব্র্যান্ড নিতে পারেন, এখানে অনেকগুলো খাঁজ আছে, কিন্তু এখানে বাতাস যাতায়াত করার অনেক ভালো ওয়ে আছে। আপনি টাইপ নিবেন, খেয়াল করেন টাওয়ার হচ্ছে এটা টাইপ। যদি স্ট্যান্ডার্ড নেন, মোটামুটি বড়, মানে এটার মধ্যে সব ধরনের যন্ত্রপাতি আটবে। মিনি মানে হচ্ছে একদম ছোট। হ্যাঁ, মিনি টাওয়ার মানে একদম ডেস্কটপের মধ্যে শোয়া রাখতে পারবেন এরকম। আমি এরকম কয়েকটা দেখাই, যেমন মিনি টাওয়ার হচ্ছে ছোট ছোট এরকম, ছোট বক্সের মতো, মনে ধরেন একটা ছোট হাতে কোলের মধ্যে নিয়ে চলে যেতে পারবেন। কিন্তু চেষ্টা করবেন হচ্ছে অন্তত স্ট্যান্ডার্ড একটা টাওয়ার নিতে। স্ট্যান্ডার্ড টাওয়ার নিলে যেটা হবে কি, যে জিনিসটা বড় হবে দেখতে, কিন্তু আপনি স্পেস পাবেন ভালো, এবং আপনার মানে গরম বাতাসগুলো চারপাশে বের হবে, এবং টেম্পারড গ্লাস হলে আরো ভালো। এবং সাথে সাথে যেটা হবে কি, যে আপনি বিভিন্ন ধরনের মাদারবোর্ড যে সাপোর্ট করে কিনা সেটা দেখবেন। যেমন এইটা, যেমন আমি চাচ্ছি কোর্সেরার এইটা নিতে, ওকে, 13,700 টাকা, অনেক বেশি দাম যদিও তেমন দেখার জন্য। এটাতে সব ধরনের আপনার যাবে, মাদারবোর্ড যাবে। আবার এক্সট্রিম যদি নেই, তাহলে দেখেন মাদারবোর্ড কোনটা কোনটা যাবে লিখে দিচ্ছে, কারণ মাদারবোর্ডটা আপনার স্ক্রু দিয়ে সেট আপ করতে হবে। তো এগুলো আসলে আমি এইভাবে বলার কিছু নাই, কারণ এগুলি অনেক সময় পিসি কিনতে গেলে দেখাই দিবে, কিন্তু আপনি জাস্ট দেখে রাখতে পারবেন বিষয়টা। তো আমি একটা কোর্সারের ক্রিস্টাল সিরিজের মাদারবোর্ডটা মানে টাওয়ারটা নিয়ে রাখি আর কি। ওকে।
এটা মোটামুটি বেসিক, এগুলো আপনাকে নিতেই হবে। এছাড়া আপনি মনিটর নিতে পারেন। আমি একটা মনিটর নিয়ে দেখি। মনিটরের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন একটা বড় সাইজের মনিটর, 22 ইঞ্চি টাইপ মনিটর নেবেন, 21 থেকে 22 ইঞ্চি, এটা বেটার হয়, মানে দেখতে সুবিধা। এবং এইচপি হলে ভালো। ওকে। এবং একই সাথে আপনি যদি মাদারবোর্ডটা এখান থেকে রিফ্রেশ রেট দেখতে পারেন, আপনার রিফ্রেশ রেটটা আসলে 75 হার্টজ পর্যন্ত নিলেই যথেষ্ট, এর বেশি লাগে না। এইটুকু পর্যন্ত আপনার জন্য এনাফ। তো এখান থেকে আমি হয়তো বা ফুল এইচডি আইপিএস মনিটর যদি নেন তাহলে 12,200 টাকা। আইপিএস এর চাইতে বেটার হচ্ছে ফুল এইচডি মনিটর নিলে। আর একটু বেশি দাম নিলে হয়তো 21,000 ফুল এইচডি আইপিএস মনিটর। তো আইপিএস একটা নিতে পারেন, এটা 12,200 টাকা কমের মধ্যে পাওয়া গেছে। তো এটা একটা ভালো মনিটরের পার্ট। কেজিং কুলার আপনি নিতে পারেন, আলাদা কুলার নিতে পারেন, ফ্যান। যে কেসটা গরম হয়ে গেলে সেটা সেটা আমার লাগবে, কারণ হচ্ছে এখানে আপনি গ্রাফিক্স কার্ড ইউজ করতেছেন। হ্যাঁ, মনে রাখবেন গ্রাফিক্স কার্ড ইউজ করা মানে হচ্ছে প্রচুর পরিমাণে যায়, পাওয়ার কনজিউম হয়, প্রচুর পরিমাণে আপনার ইলেকট্রিসিটি বিল আসবে, প্রচুর পরিমাণে আপনার কিন্তু মানে গরম হবে। সো কেজিং কুলার একটা অ্যাড করে নিতে পারেন। আপনি কিবোর্ড সিলেক্ট করতে পারেন। কিবোর্ড একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে কিবোর্ড অনেক সময় কিবোর্ড সাধারণত দুই রকমের, একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে একটা নর্মাল কিবোর্ড। তো স্ট্যান্ডার্ড গেমিং কিবোর্ড, আপনি গেমিং ইউজ করতে পারেন, গেমিং কিবোর্ড নিতে পারেন। কিন্তু কিবোর্ড সবসময় নিবেন হচ্ছে ইউএসবি। ওয়্যারলেস কিবোর্ড না নেওয়ার চেষ্টা করবেন। ওয়্যারলেস কিবোর্ডের সমস্যা হচ্ছে কিছুক্ষণ পর পর ওয়্যারলেস এর প্রবলেম হয়, ছেড়ে দেয়, টাইপ করতে গেলে দেখবেন খুঁজে পাবেন না, অনেক সময় হারায় যায়, কিবোর্ড লস্ট হয়ে যায় আর কি। আর এটা ছাড়া আপনি কিবোর্ডে দেখবেন যে 104টা কি আছে কিনা, আর কিছু না। 104টা কি এর বেশি থাকলেও আপনি বেশি একটা ইউজ হয় না সাধারণত। এবং 8 জিবি হলে ভালো। তো মেকানিক্যাল কিবোর্ড না হলেও সমস্যা নেই, আপনি একটু দেখে নিবেন একবার। A4 টেকের কিবোর্ড হচ্ছে সবচেয়ে বেস্ট। তারপর আপনার এখানে অনেক ধরনের কিবোর্ড আছে, যেমন হ্যাবিটের কিবোর্ড আছে। একটু দামি কিবোর্ড নেওয়ার দরকার নেই, আপনি A4 টেকের নর্মাল বাংলা সহকারে লেখা যায় এরকম একটা কিবোর্ড নেবেন। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কিবোর্ড, মানে এটা আমরা রেগুলার ইউজ করি। এটা প্রাইসটাও রিজনেবল। হ্যাঁ, A4 টেকের এই ওয়ার্ড মাল্টিমিডিয়া ওয়ার্ড কিবোর্ড। তো আমি এটা অ্যাড করে নিলাম আপাতত, কিবোর্ডের পার্ট। মাউস অ্যাড করে নিই একটা। মাউসের ক্ষেত্রে আপনি গেমিং মাউস নিতে পারেন, ওয়ার্ড মাউস নিতে পারেন। আমি ইউএসবি টাইপ মাউস নিব। এবং ইউএসবি টাইপের মাউসের কি মানে রাখবেন, এখানে একটা ডিপিআই অপশন আছে, মানে হচ্ছে আপনার যে মাউসের নিচে একটা লেজার থাকে, এই লেজারটা কত ডট পার ইঞ্চি তে সে কাজ করবে, মানে কতটুকু মুভ করলে কত স্মুথলি সেটা আপনার মাউসটা স্ক্রল করবে। এটা আপনি 100,000 ডিপিআই পর্যন্ত নিতে পারেন। ভালো ভালো এসে মাউসের ক্ষেত্রে আপনি ব্ল্যাক মাউসটা নেওয়ার চেষ্টা করবেন, স্ক্রল করা মাউস নেবেন, এবং ডাবল ক্লিক করা মাউস নেবেন। এই যে এই ধরনের মাউস গুলি নেবেন, এই যে 622 ক্লিক অপশন মাউস, 800 ডিপিআই আর কি। এটা খুব ভালো একটা মাউস। এই ধরনের মাউস গুলো আপনি সিলেক্ট করবেন। এছাড়া আদার্স আরো অনেক খুঁটিনাটি অপশন আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন, তবে ইউপিএস অবশ্যই নেবেন। কারণ যেহেতু আপনি অনেক দামি একটা কম্পোনেন্ট কিনছেন, গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে সবকিছু, কম্পিউটার যদি হঠাৎ করে শাটডাউন হয়ে যায় তো এটা স্বাভাবিক প্রক্রিয়া থেকে সে ট্রানজিশন হয়ে আরেকটা প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। তখন হয় কি, এই কম্পিউটারগুলো সাধারণত খুব দ্রুত লাইফ স্প্যান কমায়। এতে কি হয়, হার্ড ডিস্কে মেকানিক্যালে চাপ পড়ে, বা র্যাম নষ্ট হয়ে যায়, অনেক সময় প্রসেসরে জ্বলে যেতে পারে, অনেক কিছু হয় আর কি। এই জন্য চেষ্টা করবেন একটা ভালো মানের ইউপিএস নিতে, যেটা অন্তত 10-15 মিনিট ব্যাকআপ দেয়। তো এটা যে কোনো একটা আপনি নিতে পারেন। আপনার মূল টার্গেট হচ্ছে কি, যে ভালো ব্যাকআপ দাও, মানে কত মিনিট, 15 থেকে 20 মিনিট যেন ব্যাকআপ দিতে পারে, এরকম একটা। তো আমি আপাতত হয়তো বা 15-20 মিনিট ব্যাকআপ নেওয়ার জন্য হয়তো এটা নিয়ে নিলাম, ধর এই যে কেপি প্লাস 18 ওয়াটের আর কি, 16,000 মিলি অ্যাম্পিয়ারের। তো এটা কত মিনিট, সরি এটা নিলাম, সরি পাওয়ার প্যাক। তো এটা নিয়ে নিলাম মোটামুটি। তো দেখেন আমার মোটামুটি একটা হয়ে গেল, পিসি বিল্ড আপ হয়ে গেছে। এবং এই পিসি এর মোটামুটি প্রাইস হচ্ছে প্রায় 96,830 টাকার মতো, মানে এখন বর্তমানে সবচেয়ে কম দামে এটি আপনি পাবেন ভালো পিসি হিসেবে আর কি। তো এইটা হচ্ছে একটা নর্মাল ডেস্কটপ পিসি। হ্যাঁ, এবং এটাকে আপনি নিয়ে যাওয়ার পরে তারা আরো কম বেশি করে জিজ্ঞেস করে আপনার বিভিন্ন ধরনের জিনিস বলতে পারবে। কিন্তু আমি আপনাকে বেসিকটা জানাই দিলাম, আপনি স্টাডি করে দেখতে পারেন, আর অনেক কিছু থাকে পিসির মধ্যে। তো মোটামুটি আজকে এই পর্যন্তই, আপনারা যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন।